আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। পড়ছি জুল ভার্নের বৈজ্ঞানিক কল্পকাহিনী রাউন্ড দ্য মুন। পড়ছি গল্প রাউন্ড দ্য মুন। 10টা। মাইকেল আদ্রা, নিকোল ও ক্যাপ্টেন বারবিকেন পৃথিবীর বন্ধুদের কাছ থেকে বিদায় নিলেন। চাঁদের বুকে কুকুরজাটটার প্রচার করার উদ্দেশ্যে প্রজেক্টাইলের মধ্যে আগেভাগেই কুকুর দুটোকে রাখা হয়েছে। লোহার বিশালায়তন পাইপটার মুখের কাছে তিনজন গিয়ে দাঁড়ালেন। এবার কপিকলের সাহায্যে তাদেরকে পাইপটার গোলাকার মুখটা দিয়ে ভেতরে নামিয়ে দেওয়া হলো। পাইপের ভেতর থেকে দূরবর্তী বৃত্তাকার আকাশটাকে স্পষ্ট দেখা যেতে লাগল। নিকল পাইপের প্রবেশ পথটা ধাতুর পাত দিয়ে বন্ধ করে দিলেন। ব্যাস, তিনজন অভিযাত্রী ধাতব কারাগারে কয়েদ হয়ে গেলেন। অকুতোভয় মাইকেল আঁদ্রা কামরাটাকে গোছগাছ করতে গিয়ে জুতোর শুকতলায় দেয়াশলাইয়ের কাঠি ঘষে কোল গ্যাসের বাতিটা জ্বালালেন। উচ্চ তাপে রক্ষিত এই গ্যাস 144 ঘন্টা আলো দান করতে পারে, আর সে সঙ্গে প্রজেক্টাইলটাকেও গরম রাখা সম্ভব। যন্ত্রপাতি, অস্ত্রশস্ত্র আর বাসনপত্র সবই প্যাড দিয়ে আটকে দেওয়া হয়েছে। বলা তো যায় না, যাত্রা শুরুতে প্রচণ্ড ধাক্কা সামলাতে না পেরে স্থানচ্যুত হয়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে। গ্যাসবাতির আলোয় সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তিনি যার পণ্যায় খুশি হলেন, কিছু স্থানচ্যুত হয়নি। এদিকে বারবিকেন এবং নিকোল যাত্রারম্ভের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার কাজে মেতে রইলেন। মুহূর্তকাল পরে বারবিকেন ইঞ্জিনিয়ার মার্চিসনের ঘড়ির সঙ্গে মিলিয়ে রাখা নিকোলের অ্যানোমিটার ঘড়িটা হাতে তুলে নিয়ে বললেন, 10:20। মার্চিসন 10:47 বৈদ্যুতিক স্পার্কের মাধ্যমে কলম্বিয়াটার বারুদে অগ্নিসংযোগ করবেন, অর্থাৎ পৃথিবীর মাটির সঙ্গে প্রজেক্টাইলের সম্পর্ক ছিন্ন করতে আর মাত্র 7 মিনিট বাকি রয়েছে। নিকোল বললেন, 26 মিনিট 13 সেকেন্ড। উল্লাসিত হয়ে আদ্রা বললেন, 26 মিনিট? 26 মিনিট সময় কিন্তু কম নয়। 26টা বছরে যা করা সম্ভব নয়, 26 মিনিটে তা মিটিয়ে না যায়। ক্রোনোমিটারটার দিকে দৃষ্টি নিবন্ধ রেখে তিনি এবার বললেন, আর মাত্র কয়েক মিনিট বাকি আছে। 10:47 ক্যাপ্টেন অন্যান্যদের দিকে চোখ তুলে তাকালেন। ইতিমধ্যেই নিকোল আর মাইকেল আদ্রা কেন্দ্রস্থলে রাখা আরাম কেদারায় টান টান হয়ে শুয়ে পড়েছেন। বারবিকেন তাড়াতাড়ি গ্যাস বাতিটা নিভিয়ে দিতে দিতে বললেন, মাত্র 20 সেকেন্ড আর বাকি। কথাটা বলেই তিনি সহযাত্রী দুজনের পাশে শুয়ে পড়লেন। মুহূর্তের মধ্যে হঠাৎ ভয়ানক একটা ধাক্কা সবাই অনুভব করলেন। প্রজেক্টাইলটা 100 কোটি লিটার পোড়া বারুদের গ্যাসের ভীষণ এক ধাক্কায় মহাশূন্যে নিক্ষিপ্ত হল। প্রচণ্ড ধাক্কাটার পর কি ঘটল? অভিযাত্রীরা কি প্রচণ্ড ধাক্কায় সেকেন্ডে 12,000 গজ শূন্যে উঠে আসার চাপ সামলাতে পেরেছে? পৃথিবীবাসীদের মাথা থেকে অভিযানের উদ্দেশ্যটা ধুয়ে মুছে গেছে। এসব প্রশ্নের মীমাংসা করতেই সবাই ব্যস্ত হয়ে পড়ল। জমাট বাঁধা অন্ধকারে দৃষ্টি বাধা পড়ে যায়, কিছুই নজরে পড়ছে না। হ্যাঁ, শঙ্কুর মতো অগ্রভাগ সূচল পাইপটা ভয়ঙ্কর ধাক্কাটাকে সহ্য করে নিয়েছে। ভাঙা বা টোল খাওয়া তো দূরের ব্যাপার, সামান্যতম চিরও খায়নি। অনেকে যে আশঙ্কা করেছিলেন খুবই তীব্র রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলেও প্রজেক্টাইলটা গরম হয়ে লাল হয়ে পড়েনি, ফেটে গিয়ে অ্যালুমিনিয়াম গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে উড়ে যায়নি, তেমন কোনো দক্ষযজ্ঞ বাঁধেনি। কয়েকটা জিনিস আছাড় খেয়ে মেঝেতে পড়ে গিয়েছিল, ব্যাস। মোদ্দা কথা, প্রজেক্টাইলটার কোনোই অনিষ্ট হয়নি। কাঠামোটা পর্যন্ত অক্ষতই আছে। পার্টিশনটা হুড়মুড় করে ভেঙে পড়ায় আর জলনল দিয়ে বেরিয়ে যাওয়ার ফলে গোলার একেবারে তলদেশে কাঠের চাকতিটা লেগে গিয়েছে। নিশ্চল নিথর 3টে দেহ তার ওপর এলিয়ে পড়ে। মনে হচ্ছে কারো দেহেই বুঝি প্রাণের চিহ্ন মাত্র নেই। আদ্রা, বারবিকেন আর নিকোলের শ্বাসক্রিয়া চলছে তো, নাকি প্রজেক্টাইলটা উড্ডীয়মান কফিনে পরিণত হয়ে 3টে লাশ বয়ে নিয়ে উদ্ভ্রান্তের মতো ছুটে চলেছে? যাত্রা শুরুর মিনিট কয়েক পরে একটা দেহ একটু নড়ে উঠল, হাত নাড়াচাড়া করল, মাথা উঁচু করল, হাঁটুতে ভর দিয়ে কোনো রকমে উঠে বসল। উঠে দাঁড়াতে চেষ্টা করলেন ফরাসি বৈজ্ঞানিক আদ্রা, পারলেন না। মাথা ঝিমঝিম করছে, সর্বাঙ্গ টলছে, শরীরের সবটুকু রক্ত যেন নিঃশেষে মাথায় গিয়ে আশ্রয় নিয়েছে। দুর্বল হাতে কপাল মুছতে মুছতে তিনি ডাক দিলেন, নিকল, বারবিকেন। না, কোনো সাড়াই পেলেন না। একটা দীর্ঘশ্বাস শুনতে পেলেও তো মনে করতে পারতেন দুজনের একজনের দেহ অন্তত প্রাণের অস্তিত্ব রয়েছে। মাইকেল আদ্রা আবারও গলা ছেড়ে ডাকলেন, না, এবারও কোনো সাড়া পেলেন না। আদ্রা এবার একটু একটু করে জীবনী শক্তি ফিরে পেতে লাগলেন।
মাতালের মতো টলতে টলতে হাঁটুর উপর ভর দিয়ে কোনো রকমে উঠে দাঁড়ালেন। রক্তের গতি ক্রমে স্বাভাবিক হয়ে আসছে। কোটের পকেট থেকে দেয়াশলাই বের করে গ্যাসবাতি জ্বালালেন। চারদিকে অনুসন্ধিৎস নজরে তাকিয়ে দেখতে পেলেন বার্নারে মোটেই আঘাত লাগেনি। গ্যাস জারটা অক্ষতই আছে, নইলে গ্যাসের গন্ধে জীবন ওষ্ঠাগত হয়ে উঠত। আর দেয়াশলাই জ্বালার সঙ্গে সঙ্গে ঘর ভর্তি গ্যাস হঠাৎ করে জ্বলে উঠে ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ছাড়ত। গ্যাসের আলোয় আদ্রা মেঝেতে এলিয়ে পড়ে থাকা সহযাত্রী দুজনের কাছে এসে বসলেন। লক্ষ্য করলেন বারবিকেনের নিশ্চল নিথর দেহের উপর নিকল মরার মতো পড়ে আছে, উভয়ের অচৈতন্য। আদ্রা সহযাত্রীদের জ্ঞান ফিরিয়ে আনার জন্যে সচেষ্ট হলেন। নানাভাবে সেবা শুশ্রূষার মাধ্যমে প্রথম নিকলের এবং তারপর প্রেসিডেন্ট বার্নিকেনের জ্ঞান ফিরিয়ে আনলেন। সংজ্ঞা ফিরে পেয়ে চোখ মেলে তাকিয়ে প্রেসিডেন্ট বার্নিকেন নিকলকে জিজ্ঞাসা করলেন, আমরা ছুটে চলেছি তো? প্রজেক্টাইলটার কথা এতক্ষণ কারো স্মরণই ছিল না। নিকল বার কয়েক এদিক ওদিক নজর ফিরিয়ে বলে উঠলেন, তাও তো বটে, আমরা কি উঠছি নাকি ফ্লোরিডার মাটিতে এখনো পড়ে রয়েছি? তার মুখের কথাটা শেষ হতে না হতেই আদ্রে বলে উঠলেন, কি ব্যাপার, আমরা মেক্সিকো উপসাগরের জলে তলিয়ে যাইনি তো? কিছুই তো মালুম হচ্ছে না। প্রেসিডেন্ট সবিষয়ে বলছেন, আপনাদের মুখে তো রীতিমতো আজব কথা শুনছি সাহেব। কথাটাকে একেবারে তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া চলে না। সামান্য উঠেই প্রজেক্টাইলটা আছাড় খেয়ে হুড়মুড়িয়ে সমুদ্রে পড়ে যেতে পারে। ভূমিতে ফিরে আসাও কিছুমাত্র বিচিত্র নয়, আবার সত্য সত্যই মহাশূন্য বরাবর ছুটে যেতে পারে। কোনটা ঠিক কথা? হঠাৎ তাপমাত্রা খুবই বেশি অনুভূত হওয়ায় বারবিকেন চমকে উঠে থার্মোমিটারের দিকে চোখ ফেরাতে লক্ষ্য করলেন পারদস্তম্ভ ৮০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠে গেছে। এবার তিনি উচ্ছ্বসিত আবেগের সঙ্গে বলে উঠলেন, বন্ধুগণ, আমরা সত্যি ছুটে চলেছি। বাতাসের সঙ্গে ঘর্ষণের ফলে প্রজেক্টাইলের বাইরের দিকটা খুবই উত্তপ্ত হয়ে পড়েছে। তার কিছুটা উত্তাপ ভেতরেও ঢুকে পড়েছে। তবে এখনই তাপমাত্রা হ্রাস পেয়ে নিদারুণ ঠান্ডা শুরু হয়ে যাবে। মাইকেল আদ্রা অত্যুগ্র আগ্রহান্বিত হয়ে বলে উঠলেন, তবে কি আমরা বায়ুমণ্ডলের এলাকা অতিক্রম করে এসেছি? অবশ্যই। এখন বাজে 10:55। প্রজেক্টাইল 8 মিনিট ধরে এক নাগারে ছুটে চলেছে। বাতাসের ঘর্ষণজনিত বাধা না থাকলে 2 মিনিটের মধ্যেই অনায়াসে 40 মাইল পুরো বায়ুমণ্ডলের স্তর অতিক্রম করে ফেলা যেত। নিকল জিজ্ঞাসা করলেন, বাতাসের ঘর্ষণের ফলে গতিবেগ কতখানি হ্রাসপ্রাপ্ত হবে বলে মনে করছেন? 1/3। প্রতি সেকেন্ডে 12,000 গজ গতিবেগে যাত্রা আরম্ভ করে থাকলে প্রজেক্টাইলটা অবশেষে সেকেন্ডে 9,165 গজ গতিবেগ পাবে। আদ্রা এবার সল্লাসে বলে উঠলেন, তবে হিসেব মতো দেখা যাচ্ছে বন্ধু নিকল আরও দুটো বাজি হারলেন। তাদের একটা কামানটা ফেটে না যাওয়ার জন্য $4,000 আর দ্বিতীয়টা 6 মাইলেরও বেশি ঊর্ধ্বাকাশে উঠে যাওয়ার জন্য $5,000 হারলেন। আমি বাজি হারতে পারি, অসম্ভব কিছু নয়। তবে এখন কিন্তু আরেকটা সমস্যা উদয় হয়েছে। এমনও হতে পারে গানকটনে আদৌ আগুনই ধরেনি, আমরা যাত্রা আরম্ভই করে উঠতে পারিনি। বিস্ময় বিস্ফোরিত চোখে তাকিয়ে আদ্রা বলে উঠলেন, এ কি বলছেন ক্যাপ্টেন? আমার মতোই আপনিও যে বকবকানি জুড়ে দিলেন। যাত্রা আরম্ভ যদি নাই করে থাকি, তবে বারবিকেনের কাঁধে রক্তের ছোপ কোত্থেকে এলো বলুন দেখি? কণ্ঠস্বরে অস্থিরতা প্রকাশ করে নিকল এবার বললেন, কিন্তু বিস্ফোরণ ঘটল, আমরা ছুটতে লাগলাম, ভালো কথা, কিন্তু বিস্ফোরণের আওয়াজ কি কেউ শুনতে পেয়েছেন? বারবিকেন ভুরু কুঁচকে বললেন, অতি অত্যাশ্চর্য, অবিশ্বাস্য কাণ্ড তো। বিস্ফোরণের আওয়াজ তো কানে আসলো না। এমনটা হবার কারণ কি? কথা বলতে তিনি এবার স্ক্রু ঢিলা করে একটা জানলার প্যানেট টেনে সরিয়ে ফেললেন। নজরে পড়ল পোর্ট হোলের মতো ফ্রেমের গায়ে সাঁটা লেন্স ধরনের একটা কাঁচ। বিপরীত দিকের দেওয়ালের গায়ে দ্বিতীয় জানলাটা আটকানো, আর গম্বুজাকৃতি ছাদে লাগিয়ে দেওয়া আছে তৃতীয়টা। চতুর্থটা রয়েছে মেঝেতে। চারিদিকে জানলা দিয়েই মহাকাশ নিরীক্ষণ করা সম্ভব, পৃথিবী আর চাঁদও। অভিযাত্রীরা খোলা জানলার ধারে দৌড়ে গেলেন, কিন্তু নিশ্ছিদ্র অন্ধকার ছাড়া আর কিছুই তাদের নজরে পড়ল না। এক ছিটা আলোও না। মহাশূন্য। অন্ধকারের অর্থই হচ্ছে মহাশূন্য। পৃথিবীর উপরিভাগে অবস্থান করলে চাঁদের আলোয় উদ্ভাসিত পৃথিবীটাকে নজরে পড়ে। এমন জমাট বাঁধা অন্ধকারের অর্থ তারা বায়ুমণ্ডল অতিক্রম করে এসেছেন। ক্যাপ্টেন নিকল এবার $9,000 থলে বের করে প্রেসিডেন্টের হাতে তুলে দিতে দিতে বললেন, আমি হেরে গেছি। বারবিকেন প্রাপ্তি স্বীকার করে রসিদ লিখে দিলেন। মহাশূন্যে 2 আমেরিকানের কাণ্ড কারখানা দেখে ফরাসি আদ্রা তো থ বনে গেলেন।
চাঁদ দেখার অত্যুগ্র আগ্রহ নিয়ে অন্য একটা জানলার ঢাকনা সরাতে গিয়ে বারবিকেন অতিকায় একটা চাকতি দেখে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লেন। তার অত্যুজ্জ্বল দিকটা পৃথিবীর দিকে ফেরানো রয়েছে। ব্যাপারটা এমন যে একটা শিশু চাঁদ তার জননী চাঁদের কিরণকে নিজের বুকে প্রতিফলিত করছে বলেই এমনটা দেখাচ্ছে। পৃথিবীর চারদিকে স্বীয় কক্ষপথে পরিক্রমণ করতে করতে উড়ন্ত চাকতিটা যেন দ্রুত গতিতে এগিয়ে আসছে। প্রজেক্টাইল তার কক্ষপথ ধরে এগুচ্ছে। অতএব শেষ পর্যন্ত সংঘর্ষ বাঁধবেই। মাইকেল আদ্রা জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? ওটা কি অন্য আরেকটা প্রজেক্টাইল? প্রেসিডেন্ট বারবিকেন নির্বাক। তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল। প্রজেক্টাইল ওই উড়ন্ত চাকতিটার গায়ে ধাক্কা মারলে তাদের অভিযানের শখ জন্মের মতো ঘুচে যাবে। আর তা যদি নাও হয়, চাকতিটার আকর্ষণে এটা তার চারদিকে ভোঁ ভোঁ করে চক্কর মারতে লেগে যাবে। নতুবা এটা আবার ভূপৃষ্ঠে আছাড় খেয়ে পড়বে। পাগল! এই বুঝি উড়ন্ত চাকতিটার সঙ্গে সংঘর্ষ বাঁধল। কোনো উপায় নেই শুনে আদ্রে ফ্যাকাশে মুখে মৃদু হাসির রেখা ফুটিয়ে তুলে বললেন, মৃত্যুর নিশ্চিত সম্ভাবনার কথা ভেবে মুষড়ে পড়ে লাভই বা কি? আমরা তো বিজ্ঞানের অগ্রগতির জন্য জান খোয়াতে বসেছি। তাই তো বিষাদ নয়, আমাদের উচিত প্রাণ খুলে আনন্দ করা। এ কথা মুখে বললেও তিনি যে মৃত্যুর দিকে দ্রুত এগিয়ে যেতে যেতে ভেতরে ভেতরে খুশি হয়েছেন, অন্য দুজনের কাছে তা মোটেও মনে হলো না। বরাতে জোর আছে। সংঘর্ষ বাঁধতে গিয়ে বাঁধল না। অতিকায় গ্রহাণুটার নিশ্ছিদ্র অন্ধকারে তলিয়ে গেল। আদ্রা যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বারবিকেন বললেন, এটা একটা উল্কা। পৃথিবীর আকর্ষণে এটা তার উপগ্রহে পরিণত হয়েছে। একই কথা, এটা কি করে সম্ভব? তবে কি নেপচুনের মতো পৃথিবীর দুটো চাঁদ আছে? অবশ্যই দুটো চাঁদই বটে। পৃথিবীর চাঁদের সংখ্যা মাত্র একটা মনে করা হলেও দ্বিতীয় চাঁদটা এত ছোট আর গতিবেগ এতই প্রবল যে সেটা পৃথিবীর মানুষের নজরেই আসে না। এমপোর্টিট নামে এক ফরাসি মহাকাশ বিজ্ঞানী দ্বিতীয় চাঁদটা আবিষ্কার করেন। ছোট্ট চাঁদটা পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে মাত্র 3 ঘন্টা 20 মিনিটে। বহু হিসাব নিকাশ করে তিনি সিদ্ধান্তে পৌঁছতে পেরেছিলেন। অতএব ভেবে দেখুন, ছোট্ট চাঁদটা কি প্রবল বেগে চক্কর মেরে চলেছে। তবে দ্বিতীয় চাঁদের অস্তিত্বের কথা সব জ্যোতির্বিজ্ঞানীরা স্বীকার করে নেননি। তবে আমাদের মতো চাক্ষুষ করলে স্বীকার করতেন। মুহূর্তকাল পরে আবার বললেন, ছোট্ট চাঁদটা কিন্তু আমাদের হিত সাধনই করেছে। ভূপৃষ্ঠ থেকে আমরা এখন কত উপরে রয়েছি তা জানতে পারছি। আসলে ছোট্ট চাঁদটার দূরত্ব আমাদের জানা থাকায় এটা সম্ভব হচ্ছে। আমরা যখন সেটার মুখোমুখি হয়ে গিয়েছিলাম তখন ভূপৃষ্ঠ থেকে আমাদের দূরত্ব ছিল 4650 মাইল। ক্যাপ্টেন নিকল ঘড়ির ওপর চোখ বুলিয়ে নিয়ে বললেন, আমরা আমেরিকার মাটি ছেড়ে এসেছি 13 মিনিট আগে। প্রতি সেকেন্ডে 12,000 গজ ব্যবধানে হ্রাস না পেলে তবে প্রতি ঘন্টায় 20,000 মাইল বেগে ধাওয়া যেত। বারবিকেন চোখে মুখে জিজ্ঞাসার ছাপ এঁকে বললেন, সে না হয় হলো, কিন্তু আসল সমস্যা কামানের গর্জনটা কেন আমরা শুনতে পাইনি? ক্যাপ্টেন নিকল গ্যাস বাতিটা নিভিয়ে দিল। অকারণে গ্যাস পোড়াতে সে রাজি নয়। এবার আরেকটা জানলার পাল্লা খুলে দিতেই চাঁদের আলোয় ভেতরটা ঝলমলিয়ে উঠল। বায়ুস্তরে আলোর প্রতিসরণ ঘটে না, প্রতিফলন নেই বলেই ঝকঝকে রূপোর মতো চাঁদের কিরণ অপূর্ব সৌন্দর্য রাশি নিয়ে তাদের চোখের সামনে উপস্থিত হয়েছে। এটা চাঁদ তো নয়, যেন প্লাটিনামের থালা। কিন্তু হায়, পৃথিবী কোথায় গেল? এ যে অতি ক্ষুদ্র এক রূপলি গ্রহ। বারবিকেন বললেন, ওইটাই হচ্ছে পৃথিবী। এবার ব্যাপারটা খোলাসা করে বুঝিয়ে দিলেন। 4 দিন বাদে তারা চাঁদে হাজির হবেন। পৃথিবী তখন ছোট্ট আকৃতি নিয়ে দেখা দেবে। তারপর কিছুদিন জমাট বাঁধা অন্ধকারে ঢাকা থাকবে। বিস্ময় মাখানো নীরব চাহনি মেলে অভিযাত্রীরা পৃথিবীর ক্ষয়িষ্ণু রূপ চাক্ষুষ করতে লাগলেন। ঠিক তখনই গাঢ় অন্ধকার ভেদ করে ঝাঁকে ঝাঁকে উল্কা পড়তে লাগলো পৃথিবীর ওপর। জ্যোতির্বিজ্ঞানীরা নাকি হিসাব নিকাশ করে জানতে পেরেছেন, ডিসেম্বর মাসে ঘন্টায় 24,000 উল্কা পৃথিবীর আকাশে খসে পড়ে। দীর্ঘ সময় ধরে অপলক চোখে তাকিয়ে থাকায় অভিযাত্রী 3 জনের চোখে ক্লান্তি আর অবসাদ ভর করল। তাই ক্লান্তি অপনোদনের জন্যে তারা পাশাপাশি শুয়ে পড়লেন। ব্যাস, মুহূর্তে গভীর ঘুমে ডুবে গেলেন। একসময় বারবিকেন 2 বন্ধুকে ডাকাডাকি করে তুলে সোল্লাসে বলে উঠলেন, পেয়েছি পেয়েছি। যন্ত্রচালিতের মতো লাফিয়ে উঠে আদ্রা জিজ্ঞাসা করলেন, কি কি পেয়েছেন? কামানের আওয়াজ না শোনার কারণ খুঁজে পেয়েছি। প্রজেক্টাইল শব্দের চেয়েও দ্রুততর গতিতে ছুটে চলেছে বলেই এমনটা হয়েছে। যুক্তিটা অদ্ভুত হলেও সত্যি। 3 বন্ধু আবার ঘুমের ঘোরে আচ্ছন্ন হয়ে পড়লেন। সকাল 7টার কাছাকাছি গোলাটার ভেতরে অভাবনীয় শব্দটা না হলে তারা যে কতক্ষণ ঘুমাতেন
পরিণামে কী যে ঘটত বলা মুশকিল। সেদিনটা ছিল ২রা ডিসেম্বর। যাত্রা শুরুর ৮ ঘন্টা পরের ব্যাপার। অভাবনীয় শব্দটা কুকুরের কণ্ঠস্বর। বারবিকেন জিজ্ঞাসা করলেন, কোথায় গেল কুকুরগুলো? এখানে ওখানে খোঁজাখুঁজির পর সোফার তলায় একটা কুকুরের হদিস মিলল। কামানের ধাক্কার ফলে আতঙ্কে এক কোণে ঘাপটি মেরে পড়েছিল। এখন খিদেতে কাতর হয়ে হাঁকডাক জুড়ে দিয়েছে। অনেক ডাকাডাকির পর যখন সেটা বেরিয়ে এলো, দেখা গেল সে কুত্তি। ডায়না নাম তার। বারবিকেন বললেন, ইভের হদিস তো মিলল, কিন্তু আদম গেল কোথায়? না, অনেক ডাকাডাকি করেও স্যাটেলাইটের হাদিস মিলল না। কোথায় গেল? শুরু হলো জোর তল্লাশি। শেষ পর্যন্ত প্রজেক্টাইলের মাচার ওপরে তার দর্শন পাওয়া গেল। ভয়ঙ্কর ঝাঁকুনি সামলাতে না পেরে সে ছিটকে পড়ে চোট পেয়েছে। অবস্থা সঙ্গীন, মারাত্মক অবস্থা। ধরাধরি করে তাকে নামিয়ে এনে একটা গদির উপর শুয়ে দেওয়ার পর মৃত্যু পথযাত্রী বেচারা একটা দীর্ঘশ্বাস ফেলল। অভিযাত্রীরা আবার পৃথিবী ও চাঁদ পর্যবেক্ষণে ডুবে গেলেন। পৃথিবীটাকে যেন মেঘ ঢাকা একটা গোলাকার চাকতির মতো মনে হচ্ছে। আর চাঁদটা এখন আরও বড় আকার ধারণ করছে। মাইকেল আক্ষেপে সুরে বললেন, সূর্যের বিপরীত দিকে যখন পৃথিবীটা পৌঁছতো তখনই যাত্রা করলে বরং ভালো হতো। পৃথিবীর মেরু অঞ্চলটা চাক্ষুষ করতে পারতাম, যা আজ পর্যন্ত কারোর পক্ষেই দেখা সম্ভব হয়নি। অভিযাত্রীরা রীতিমতো মশকরা শুরু করে দিলেন, তবে সবই নিজ নিজ বিজ্ঞানসম্মত মতামত। কথা বলতে বলতে তারা প্রাতরাশ সারতে লাগলেন। এরই মধ্যে প্রজেক্টাইল পৃথিবীর ছায়ার গণ্ডির বাইরে বেরিয়ে এসেছে। তাই তো অভিযাত্রীদের পক্ষে এখন সূর্যকে দেখা সম্ভব হলো। প্রজেক্টাইল এবার ক্রমে উত্তপ্ত হয়ে উঠতে লাগলো। মাথার উপরে চাঁদ আর নিচে সূর্য। গোলাটা যেন অগ্নিকুণ্ডের ভেতর দিয়ে ধেয়ে চলল। মাইকেল আদ্রা গম্ভীর মুখে বলে উঠলেন, উত্তাপ বেড়েই চললে প্রজেক্টাইলের ওপরের আবরণটা আবার গলে না যায়। তাকে আশ্বস্ত করতে গিয়ে বারবিকেন সঙ্গে সঙ্গে বলে উঠলেন, পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে আসার সময় প্রজেক্টাইল অবশ্যই জ্বলন্ত উল্কায় পরিণত হয়ে গিয়েছিল। ফ্লোরিডার মানুষরা অন্তত সেরকমই দেখতে পেয়েছিল। তাতেও যখন এর কিছুই হয়নি, তখন আর আতঙ্কের কোনো কারণ নেই মিস্টার আদ্রা। কথাটা বলেই বারবিকেন কামরাটাকে গোছগাছ করার কাজে ডুবে গেলেন। তার ব্যাপার স্যাপার দেখে মনে হলো জীবনের বাকি দিনগুলো তিনি এখানেই কাটিয়ে দেবেন। দেখা গেল কামান দাগার ফলে খাদ্য সামগ্রী ও পানীয় জল কোনোটাই নষ্ট হয়নি। সেগুলো দিয়ে অনায়াসে 2 মাস চালিয়ে নেওয়া যায়। আর 2 মাস পটাশিয়াম ক্লোরাইড দিয়ে অক্সিজেনও তৈরি করে নেওয়া সম্ভব হবে। 12 ঘন্টা কাটাতে না কাটাতেই গোলার ভেতরে বিষাক্ত কার্বনিক গ্যাস জমে গেছে। এটা বাতাসের চেয়ে ওজনে ভারী। ফলে মেঝেতে জমে থাকা সবার ভয়ানক শ্বাসকষ্টের উদ্রেক ঘটালো। পরিস্থিতিটা বুঝতে পেরেই নিকল পটাশিয়াম ক্লোরেটের পাত্রটার মুখ খুলে মেঝের উপর ধরলেন। ক্লোরেট মুহূর্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড টেনে নিয়ে বাতাস পরিষ্কার করে দিল। দেখা গেল একটা থার্মোমিটার ছাড়া আর কোনো যন্ত্রপাতি ভাঙেনি। গোলার বাইরের দৃশ্যের এতটুকু পরিবর্তন হয়নি। আকাশে সর্বত্র তারার ঝকমকানি। একদিকে রূপালী চাঁদ আর অন্যদিকে অত্যুজ্জ্বল সূর্য বিরাজ করছে। আর সুবিশাল আয়তন বৃত্তাকার পৃথিবীকে দেখা যাচ্ছে। আর নীহারিকা মণ্ডল তারার মতো এখানে ওখানে মিটমিট করছে। খুদে খুদে অসংখ্য নক্ষত্র ছায়াপথ জুড়ে ছড়িয়ে রয়েছে। এমন অভূতপূর্ব দৃশ্য ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। 12 ঘন্টার হিসাবেই একটা দিন অতিবাহিত হয়ে গেল। অভিযাত্রীদের সারাটা দিন নির্বিঘ্নেই কাটল। প্রজেক্টের প্রবল গতিতে ছুটতে থাকল, আর তার গতিবেগ ক্রমেই হ্রাস পেতে লাগল। প্রজেক্টাইলের ভেতরে অবস্থানরত অভিযাত্রীদের এখন মনে হতে লাগলো ধাতব কামরাটা বুঝি মহাশূন্যের নিশ্চল নিথরভাবে ভেসে রয়েছে। আসলে মোটেই তা নয়। গোলা প্রবল বেগে ধেয়ে চলেছে। সেজন্যই তো চাঁদের আকার ক্রমে বৃদ্ধি পেতে লাগল। 3রা ডিসেম্বর মোরগের ডাকে অভিযাত্রীদের ঘুম ভাঙল। মাইকেল আদ্রা যন্ত্রচালিতের মতো উঠে মাচায় গিয়ে দাঁড়িয়ে উৎকণ্ঠ হয়ে রইলেন। একটা খোপের ঝাঁপ বন্ধ করতে গিয়ে ধমক ধমক জুড়ে দিলেন। তাঁর কণ্ঠস্বরে অন্য 2জন অভিযাত্রীর ঘুম ভেঙে গেল। কয়েক মুহূর্তের মধ্যে এবার বীজগণিত আর সমীকরণ নিয়ে 3জন তর্কাতর্কি জুড়ে দিলেন। মাইকেল জানতে চাইলেন বীজগণিতের অঙ্ক করে প্রজেক্টাইলের বর্তমান গতিবেগ বের করা যাবে কিনা। ব্যাস, নিকল অঙ্ক করতে লেগে গেল। দীর্ঘ সময় ধরে অঙ্ক নিয়ে মেতে থেকে একসময় মুখ খুললেন। বায়ুমণ্ডল অতিক্রম করার পর মহাকাশে যেখানে পৃথিবী ও চাঁদের আকর্ষণ সমান হচ্ছে, সেখানে যেতে প্রজেক্টাইলকে সেকেন্ডে 12,000 গজ হিসাবে পথ পাড়ি দিতে হবে। মাইকেল আদ্রা আতকে উঠে বললেন, এই যে কেলেঙ্কারি কাণ্ড! প্রজেক্টাইলের গতিবেগ যদি ঘর্ষণের ফলে
1/3 হ্রাস পেয়েই থাকে, তবে এর গতিবেগ হওয়ার দরকার ছিল 17,000 গজ। কেমব্রিজ মানমন্দির কিন্তু বলেছে 12,000 গজ গতিবেগ দিয়েই যাত্রা আরম্ভ করা সম্ভব। আমরা সে গতিবেগেই ভূপৃষ্ঠ থেকে যাত্রা করেছি। এখন বুঝতে পারছি তা যথেষ্ট নয়। তাই যদি হয়, তবে চাঁদ আর পৃথিবীর আকর্ষণ যেখানে সমান, সেখানে কোনোদিনই আমাদের পক্ষে যাওয়া সম্ভব হবে না। এমনকি তারা অর্ধেক পথও যেতে পারবো না। ফ্যাকাশে মুখে প্রেসিডেন্ট বারবিকেন উচ্চারণ করলেন, তবে আমরা কি তবে পৃথিবীর বুকে আছাড় খেয়ে পড়ব? অভিযাত্রীরা মুষড়ে পড়ার জোগাড় হলেন। অকস্মাৎ ক্যাপ্টেনের মাথায় একটা ব্যাপার খেলে গেল। তিনি বললেন, ঘড়িতে এখন সকাল 7টা বাজে। আমরা ইতিমধ্যেই 2/3 পথ পাড়ি দিয়ে ফেলেছি। কই, মনে তো হচ্ছে না আমরা পৃথিবীর দিকে নেমে যাচ্ছি। কথাটা বলেই তিনি কাঁটা কম্পাস হাতে তুলে নিলেন। হিসাব কষতে গিয়ে তার গা দিয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। প্রেসিডেন্ট বারবিকেন একসময় সল্লাসে বলে উঠলেন, চমৎকার, শুভ সংবাদ। আমরা পৃথিবীর দিকে নামছি না, এগিয়ে চলেছি। পৃথিবী ছেড়ে 50,000 লিগ উঠে এসেছি। আমাদের গোলাটার গতিবেগ যদি সেকেন্ডে 12,000 গজ হতো, তবে আমাদের নিশ্চয়ই নিথরভাবে দাঁড়িয়ে থাকতে হতো। আমরা সেই স্থান অতিক্রম করে এসেছি। অতএব মনে করা যাচ্ছে 4 লক্ষ পাউন্ড গান কটনের শক্তি যে গতিবেগ সৃষ্টি করেছে, তা সেকেন্ডে 12,000 গজের চেয়েও ঢের বেশি ছিল। তাই তো কামানদাগার মাত্র 13 মিনিট বাদে উঠে এসে দ্বিতীয় উপগ্রহটাকে দেখতে পেয়েছিলাম। নিকোল বললেন, এরও কারণ রয়েছে। পার্টিশন ভেঙে জল বেরিয়ে গেলে প্রজেক্টাইল হালকা হয়ে যায়। সেই জন্যই এমন তীব্র বেগে আকাশের দিকে উঠে গিয়েছিল। বারবিকেন বললেন, বাস্তবিকই আশার সঞ্চার ঘটালো। আহারাদি সেরে অভিযাত্রীরা দাবা, তাস আর ডমিনোর মধ্যে কিছু একটা খেলার কথা ভাবতে লাগলেন। আঁতরার ইচ্ছা চাঁদের বাসিন্দাদের এখন খেলাধুলা শিখিয়ে দেবেন। খেলার যাবতীয় সরঞ্জাম পৃথিবী থেকে সঙ্গে করে নিয়ে এসেছেন। বারবিকেন হেসে বললেন, বন্ধু, চাঁদে যদি সত্যি সত্যি জীবের অস্তিত্ব থাকে, তবে তারা পৃথিবীতে মানুষ সৃষ্টির বহু আগে থেকেই সেখানে রাজত্ব করছে। অতএব আমাদের কাছ থেকে তাদের কিছুই শেখার নেই। আমাদের বরং তাদের কাছ থেকে অনেক কিছুই শেখার রয়েছে। মাইকেল সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমাদের র্যাফেল ও মাইকেল অ্যাঞ্জেলোর মতো চিত্রশিল্পী আর মিল্টন, হোমার, হুগো, ম্যাসার্টিন ও ভার্জিলের মতো কবিও তাদের আছে কি? কান্ট, প্লেটো আর অ্যারিস্টটলের মতো দার্শনিক? আর নিউটন, ইউক্লিড, আর্কিমিডিস ও প্যাসকেলের মতো বৈজ্ঞানিক তাদের আছে কি? শুধু কি এই? আর্নল্ডের মতো রহস্য সাহিত্যিক আর নাদারের সমতুল্য ফটোগ্রাফার তাদের আছে? বারবিকেন ঠোঁটের কোণে হাসির রেখা ফুটিয়ে তুলে বললেন, আছে আছে বন্ধু, অবশ্যই আছে। মাইকেল সঙ্গে সঙ্গে বলে উঠলেন, যদি তাই হয়, তবে তারা পৃথিবীতে প্রজেক্টাইল কেন পাঠায়নি যে তাই বা কী করে বুঝলেন? দুটো দিক থেকে চাঁদ থেকে গোলা পাঠানো সহজ। প্রথমেই বলতে হয় পৃথিবীর চাঁদে পৃথিবীর 100% আকর্ষণ, আর চাঁদ থেকে গোলা ছুটতে যে শক্তি প্রয়োগ করতে হবে, সে তুলনায় পৃথিবী থেকে তার 10 গুণ শক্তি প্রয়োগ করতে হয়েছে। নিকোল বললেন। মাইকেল পূর্ব প্রসঙ্গে ফিরতে গিয়ে বললেন, উত্তম, ইতিমধ্যে চাঁদ থেকে কেউ পৃথিবীতে না আসার কারণ কি? আসেনি যে, সে ব্যাপারে আপনি কি করে নিশ্চিত হলেন? পৃথিবীর বুকে মানুষের আবির্ভাবের বহু হাজার বছর আগে পাঠাতেও তো পারে। তা যদি মনে করি, তবে প্রজেক্টাইলটা গেল কোথায়? পৃথিবীর 2/5 ভাগই তো জুড়ে রয়েছে সমুদ্র। চাঁদ থেকে যদি কোনোদিন পৃথিবীতে চন্দ্রযান পাঠানোই হয়ে থাকে, তবে তা ভূপৃষ্ঠের তরল অবস্থায় কোনো গহ্বরে বা সমুদ্রের বুকে পড়তেও তো পারে। আমি দৃঢ়তার সঙ্গেই বলতে পারি, চাঁদের মানুষ আর যাই করুক, গান পাউডার অবশ্যই আবিষ্কার করতে পারেনি। তাদের আলোচনার ফাঁকে কুকুর ডায়ানার ডাকাডাকি জুড়ে দেওয়ায় প্রসঙ্গ অন্যদিকে মোড় নিল। মাইকেল আদ্রা বললেন, চাঁদের বুকে গরু, মোষ, ঘোড়া নাকি গাধা নিয়ে গেলে বেশি উপকার আসত। তা নিয়ে এবার তর্কাতর্কি শুরু হয়ে গেল। ঠিক তখনই স্যাটেলাইটের করুণ আর্তনাদ শুনে সবাই সচকিত হয়ে উঠলেন। সবাই হুটোপাটা করে গিয়ে দেখেন স্যাটেলাইটের মৃতদেহের পাশে বসে ডায়না বিলাপ করে চলেছে। স্যাটেলাইট মারা গেছে। এর ফলে চাঁদে কুকুর বংশ প্রতিষ্ঠার আশায় ছেদ পড়ল। এখন স্যাটেলাইটের মৃতদেহ ফেলা নিয়ে সমস্যা দেখা দিল। জানলার পাল্লা খুলে সেটা ফেলতে হলে দুটো ব্যাপারে সতর্ক থাকতে হবে। জানলা খুলতে অতিরিক্ত পরিমাণে বাতাস গোলার ভেতর থেকে যেন বেরিয়ে না যেতে পারে, আবার বাইরের ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে আসার সম্ভাবনাও রয়েছে। সূর্য আছে সত্য, কিন্তু তার পক্ষে তো আর বায়ুশূন্য মহাশূন্যকে উত্তপ্ত করা সম্ভব নয়। সূর্যের অস্তিত্ব না থাকলে পৃথিবীও জলে বরফে পরিণত হয়ে যেত। মাইকেল বললেন, 1861-তে সেরকমই কিছু ঘটতে চলেছিল। তখন পৃথিবীকে একটা ধূমকেতুর পুচ্ছের ভেতর দিয়ে পাড়ি দিতে হয়।
পৃথিবী ধূমকেতুর আকর্ষণে বিচ্ছিন্ন হয়ে পড়লেই ঠান্ডা জমে যাওয়া ছাড়া গত্যন্তর ছিল না, ঠিকই না। প্রেসিডেন্ট বারবিকেন বললেন, মারাত্মক কিছু হতো না, কারণ তখন ঠান্ডা আর গরম সমপরিমাণ হয়ে যেত। সূর্য থেকে বিচ্ছিন্ন করে সূর্যের কাছাকাছি দিয়ে পাড়ি দেওয়ার সময় পৃথিবীর তাপমাত্রা যেত বেড়ে, গ্রীষ্মের তাপমাত্রার 28,000 গুণ বেড়ে যেত। উত্তাপ সমুদ্রের জলকে বাষ্পে পরিণত করে উপরে তুলে আনত। জমাট বাঁধা মেঘের সৃষ্টি হয়ে সূর্যের উত্তাপকে বাধা দিত। আর মহাশূন্যের তাপমাত্রা সম্বন্ধে নানা মুনির নানা মত। কারো মতে শূন্য তাপাঙ্কের 76 ডিগ্রি ফারেনহাইটের নিচে এমন মতামত কেউ ব্যক্ত করেন। এবার একদিকের জানলা খুলে সঙ্গে সঙ্গে স্যাটেলাইটের মৃতদেহ গলিয়ে দেওয়া হলো। পুরো ব্যাপারটা এমন ঝটপট সেরে নেওয়া হলো যে খুব সামান্যই বাতাস বেরিয়ে যেতে পারল। ডিসেম্বরের 4 তারিখ অভিযাত্রীরা হিসাব নিকাশ করে দেখলেন তারা ক্রমাগত 54 ঘন্টা উড়ে চলে 7 পথ পাড়ি দিয়েছেন। জানলা দিয়ে পৃথিবীকে এখন আর ছোট বা মেঘে ঢাকা ঝাপসা আলোর মতো দেখা যাচ্ছে না, ঠিক যেন গাঢ় অন্ধকারে মোড়া একটা বৃত্তাকার বস্তু। বারবিকেন আচমকা অত্যাশ্চর্য একটা প্রশ্ন করলেন, প্রজেক্টাইল প্রবল বেগে উড়ে যেতে যেতে হঠাৎ যদি থমকে দাঁড়িয়ে পড়ে তবে? বারবিকেন তার প্রশ্নের জবাব দিলেন, জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাব। কারণ উত্তাপ গতির অন্য এক রূপ। জলে উত্তাপ প্রয়োগ করলে জলের অণু পরমাণুগুলো গতিশীল হয়ে পড়ে। মোদ্দা ব্যাপার, উত্তাপের অর্থই হচ্ছে পরমাণুর গতিশীলতা, নড়াচড়া, লাফালাফি। ট্রেনের ব্রেকের গায়ে তাই তো তৈলাক্ত পদার্থ মাখিয়ে দেওয়া থাকে। আচমকা বন্ধ হয়ে যাওয়া গতি থেকেই তো উত্তাপের সৃষ্টি। ঠিক তেমনই পৃথিবীটা সম আয়তনে 16,000 কয়লার পিণ্ড পোড়ালে যে পরিমাণ উত্তাপের উদ্ভব ঘটবে, সূর্যের উপর পৃথিবী গিয়ে পড়লে ঠিক সে পরিমাণ উত্তাপই এখন সৃষ্টি হবে। হ্যাঁ, যে কোনো গতিকে আচমকা স্তব্ধ করে দেওয়া মাত্রই উত্তাপ সৃষ্টি হবে। হিসাব নিকাশ করে জানা গেছে, সূর্যের উপর উল্কার পতন ঘটলেও উত্তাপ ঠিকরে বেরিয়ে আসে। একটা উল্কা তার সম আয়তনের 4,000 গুণ কয়লা পোড়ানোর উত্তাপ সৃষ্টি করছে, মনে রাখবেন। মাইকেল আচমকা প্রশ্নটা ছুড়ে দিলেন, চাঁদ যে আসলে একটা বৃহদায়তন ধূমকেতু ছাড়াই কিছু নয়, কথাটা বারবিকেন কি মানেন? হ্যাঁ, এই কথাও শোনা যায় সত্য। আর্কেডিয়ানরা মনে করেন চাঁদ পৃথিবীর উপগ্রহে পরিণত হওয়ার আগে থেকে তাদের পূর্বপুরুষরা পৃথিবীতে বাস করছে। তখন থেকে বিশ্বাস করছে চাঁদ একটা ধূমকেতু ছাড়া কিছু নয়, মহাশূন্যে ছোটার সময় পৃথিবীর আকর্ষণে আটকা পড়ে গেছে। অবশ্য এর কোনো প্রমাণ মেলে না। প্রত্যেক ধূমকেতু যেমন গ্যাসের আবরণে আবৃত থাকে, চাঁদের সেরকম কিছু অনুপস্থিত। নিকোল বললেন, এও তো অসম্ভব নয়। চাঁদ নামধারী ধূমকেতুটা পৃথিবীর আকর্ষণে বাধা পড়ার আগে সূর্যের একদম কাছাকাছি স্থান দিয়ে অতিক্রম করে এসেছিল, তখনই গ্যাসের আস্তরণটা চিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক তখনই মাইকেলের চিৎকার চেঁচামেচি কানে আসায় প্রেসিডেন্ট বারবিকেন ছুটে গিয়ে জানলা দিয়ে দেখলেন মাত্র গজ কয়েক দূরে চ্যাপ্টা একটা ঝোলার মতো কি যেন একটা জিনিস শূন্যে ভেসে বেড়াচ্ছে। সেটা যেন প্রজেক্টাইলের মতোই গতিশূন্য, নিশ্চল, নিথর। অর্থাৎ জিনিসটা অদ্ভুত গতিবেগে চাঁদের দিকে ধেয়ে যাচ্ছে। অগ্রসরমান বস্তুটাকে নিয়ে তিনজনের মধ্যে জোর তর্কাতর্কি শুরু হয়ে গেল। একসময় মাইকেল সেটার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলে উঠল, ওটা গ্রহাণুপুঞ্জ বা উল্কা কোনোটাই নয়। ভাগ্যহত স্যাটেলাইটের মৃতদেহ প্রজেক্টাইলের আকর্ষণে এর সঙ্গে সঙ্গে ছুটে চলেছে। তার প্রাণহীন দেহটা চিপসে দুমড়ে মুচড়ে এরকম আকৃতি ধারণ করেছে। বৃহদাকার কোনো বস্তু ক্ষুদ্রাকার কিছুকে আকর্ষণ করবে, মহাশূন্যের এই নিয়ম অনুযায়ী কুকুরের মৃতদেহটাকে প্রজেক্টাইলের বাইরে ছুঁড়ে দেওয়া মাত্র তাকে অনুসরণ করে চলেছে। ভোর হলো, অর্থাৎ 5ই ডিসেম্বর ভোর। হিসাব যদি মিলে যায় তবে সেদিনই রাত্রি 12টায় চাঁদে হাজির হওয়ার কথা। জানলার কাছ দিয়ে নক্ষত্রে পরিপূর্ণ মহাকাশে শুভ্র সমুজ্জ্বল চাঁদটাকে ক্রমে বড় হয়ে আসতে দেখা গেল। বারবিকেনের মাথায় একটা ব্যাপার ঘুরপাক খেতে লাগলো। হিসাব অনুযায়ী প্রজেক্টাইলের চাঁদের একেবারে কেন্দ্রস্থলে গিয়ে পড়ার কথা, কিন্তু তা না করে সেটা সামান্য সরে গিয়ে উত্তর দিকে ধেয়ে চলল। গতিপথ পরিবর্তন করেছে। সেটা যদি চাঁদের একেবারে কাছাকাছি কোনো জায়গা দিয়ে অতিক্রম করে তবে সর্বনাশের চূড়ান্ত। লক্ষ্যচ্যুত হওয়া মাত্রই তার মহাশূন্যের পথ হারিয়ে ফেলা ছাড়া কোনো গতান্তর থাকবে না। বারবিকেন কিছুতেই বুঝতে পারলেন না প্রজেক্টাইল কেন গতিপথ পরিবর্তন করেছে। তবে ব্যাপারটা নিজের মনেই রাখলেন, সঙ্গীদের কাছে প্রকাশ করলেন না। আর একটু বাঁকলেই চাঁদকে পাশ কাটিয়ে সেটাকে আন্তঃগ্রহে হাজির হতে হবে। প্রবল ঝড় উঠেছে চাঁদের বুকে। পাহাড়, পর্বত, উপত্যকা আর খানাখন্দের জন্যে চাঁদকে যে ঝাপসা মানুষের মুখের মতো দেখা যায়, এখন তা অনেকটা পরিষ্কার হয়ে উঠেছে। মাইকেল প্রাতরাশের আয়োজনে ব্যস্ত হলেন।
এদিকে যন্ত্রপাতিগুলো যথাযথ কাজ করছে কিনা একবারটি চোখ বুলিয়ে নেওয়া হলো। রেনটনস আর রেসের যন্ত্র কার্বন ডাই অক্সাইডের পরমাণুগুলিকে পটাশ ঠিকভাবে শুষে নিচ্ছে। অভিযাত্রীরা চাঁদের কাছাকাছি পৌঁছে যেতে পেরে আনন্দে যেন আত্মহারা হয়ে যাবার জোগাড়। তাদের সবারই প্রায় একই বক্তব্য, চাঁদের বুকে অবশ্যই নামছেন, কিন্তু সেখান থেকে আর পৃথিবীতে ফিরে আসবেন না। বারবিকেনের বক্তব্য, প্রজেক্টাইলটা তো সেখানে থেকেই যাচ্ছে, একটা কামান ও গোলা বারুদ তৈরি করে নেবেন। চাঁদের বুকে সোরা কয়লা অবশ্যই পাওয়া যাবে, অতএব এটা কোনো সমস্যাই নয়, কারণ চাঁদের থেকে 8,000 লিগ মাত্র উপরে উঠলেই পৃথিবী তাদের আকর্ষণ করে নেবে। তবে চাঁদের আকর্ষণে আসতে পৃথিবী থেকে তার 10 গুণ পথ তাদের উঠে যেতে হয়েছে। মাইকেল আচমকা সোল্লাসে বলে উঠলেন, ওনার একটা গোলায় চেপে গান ক্লাবের সদস্যদের নিয়ে ম্যাস্টন ফ্লোরিডা থেকে চাঁদে চলে আসবেন। আবেগে উচ্ছ্বাসে অভিভূত হয়ে অভিযাত্রীরা এমন হরেক রকম মন্তব্য করতে লাগলেন। কিন্তু কেন এই উচ্ছ্বাস, এমন অন্তহীন উত্তেজনা? তিনজনের কেউই জানেন না কেন তাদের মধ্যে এমন অভাবনীয় উত্তেজনা ভর করেছে। নিকোল দুম করে বারবিকেনকে প্রশ্ন করে বসলেন, চাঁদ থেকে যদি আমরা নাই ফিরি তবে সেখানে আমরা কি করব বলুন? বারবিকেনের স্পষ্ট জবাব, আমি জানি না। মাইকেল বললেন, কিন্তু আমি জানি, তবে জানলেও আমি বলবো না। বারবিকেন সক্রোধে গর্জে উঠলেন, বলবেন না বললে রেহাই নেই। বলুন, বলতে হবে আপনাকে। আপনার কথায় বিশ্বাস করে আমরা এত বড় একটা ঝুঁকি মাথায় নিয়েছি, আর এখন কিনা আপনিই ধানায় পানায় জুড়ে দিয়েছেন। মাইকেল এবার বলে উঠলেন, চাঁদের বুকে নতুন একটা কলোনি গড়ে তুলব, সেখানকার অধিবাসীদের মধ্যে পৃথিবীর শিক্ষার প্রচার ও প্রসার ঘটাবো। কণ্ঠস্বরে রীতিমতো উষ্মা প্রকাশ করে নিকোল সঙ্গে সঙ্গে বলে উঠলেন, চাঁদের বুকে যদি জীবের অস্তিত্ব নাই থাকে তবে কাদের পৃথিবীর শিক্ষায় শিক্ষিত করে তুলবেন শুনি? বারবিকেন ধমকের স্বরে বলে উঠলেন, চুপ করুন তো সাহেব, চাঁদের বুকে মানুষের অস্তিত্ব নাই বা থাকলো, সেখানে আমরাই সভ্যতা বিস্তার করব। মাইকেল বললেন, আমরা চাঁদের বুকে কংগ্রেস গড়ে তুলব, বারবিকেনকে প্রেসিডেন্ট করব। সবাই সমস্বরে উল্লাস প্রকাশ করলেন। তারপর শুরু করলেন উদ্দাম নৃত্য। পরস্পরের কোমর ধরাধরি করে হেলে দুলে সে কি নাচ! কিছুক্ষণ যেন একেবারে আত্মহারা হয়ে পড়লেন। তারা কেন হঠাৎ এমন পাগলের মতো আচরণে মেতে উঠলেন, এর জন্য সম্পূর্ণ দায়ী মাইকেল। বরাতের জোর আছে, সময় পেরোবার আগেই নিকোলের মাথায় ব্যাপারটা এসে গিয়েছিল, তা না হলে কেলেঙ্কারির চূড়ান্ত হয়ে যেত। ক্যাপ্টেন বেশ কিছুক্ষণ অচৈতন্য হয়ে পড়ে রইলেন। সংজ্ঞা ফিরে পেয়ে তিনি খিদের জ্বালায় ছটফট করতে লাগলেন। মাত্র কয়েক মিনিট আগেই তো গলা পর্যন্ত ঠেসে প্রাতরাশ করেছেন, তবে এর মধ্যেই খিদে এমন কাতর হয়ে পড়লেন কেন? সে সঙ্গে সঙ্গে মাথার স্নায়ুগুলো দারুণ উত্তেজিত হয়ে পড়েছে, কারণ কি? মাইকেলও খুবই ক্লান্ত, অবসন্ন। অনন্যোপায় হয়ে তিনি নিজে স্টোভ ধরিয়ে খাবার তৈরি করতে লাগলেন। দেশলাই জেলেই তিনি থমকে গেলেন। তীব্র দ্যুতি নিয়ে কাঠিটা জ্বলে উঠল। গ্যাসের উনুনে যে শিখা উঠছে তাও অত্যজল দ্যুতিময়। সঙ্গে সঙ্গে নিকোল বুঝে নিলেন কেন তাদের মধ্যে এমন আকস্মিক উন্মত্ততার জোয়ার মাথাচাড়া দিয়ে উঠেছিল। খোঁজ করে দেখলেন মাইকেল ভুল করে অক্সিজেনের সিলিন্ডারের মুখ পুরোপুরি খুলে দিয়েছিলেন। অক্সিজেনের অভাবে আমাদের জীবন যেমন সংকটাপন্ন হয়ে ওঠে, ঠিক তেমনি মাত্রাতিরিক্ত অক্সিজেনও আমাদের সর্বনাশ ডেকে আনে। নিকোল ব্যস্ত হাতে সিলিন্ডারের চাবিটা ঘুরিয়ে গ্যাস নির্গমনের পথ বন্ধ করে দিলেন। কিছুক্ষণের মধ্যে বারবিকেন ও মাইকেল স্বাভাবিকতা ফিরে পেলেন। মাইকেল নিজের কাজের জন্য অনুতপ্ত না হয়ে বরং মুচকি হেসে বললেন, মন্দ কি? যাত্রাপথের একঘেয়েমি থেকে কিছুটা পরিবর্তন তো এতে এলো। আরও যুক্তি রয়েছে। মুমূর্ষু রোগীকে অক্সিজেন প্রয়োগ করে কয়েক ঘন্টার জন্য হলেও তাকে জীবনের পরিপূর্ণ আস্বাদ দান করা সম্ভব। অক্সিজেনপূর্ণ নাট্যশালায় দর্শকদের প্রাণচাঞ্চল্যের কথা ভাবা যায়। যে জাতির জীবনী শক্তি ক্ষয় হয়ে গেছে, অক্সিজেন প্রয়োগের মাধ্যমে তাদের অনায়াসে চাঙ্গা করে তোলা সম্ভব। কেবলমাত্র অক্সিজেন প্রয়োগের মাধ্যমেই ইউরোপের রাষ্ট্রে হৃত স্বাস্থ্য পুনরুদ্ধার করা সম্ভব হবে। এবার প্রজেক্টাইলের এলোমেলো জিনিস কয়টা গোছগাছ করতে অভিযাত্রীরা নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হলো। ভূপৃষ্ঠ ছেড়ে আসার পর থেকে প্রজেক্টাইলটার ওজন, ভেতরে জিনিসপত্রের ওজন, এমনকি তাদের নিজেদের ওজনও ক্রমেই হ্রাস পেতে শুরু করেছে। তবে তুলাদণ্ডে ওজন হ্রাস পাওয়ার ব্যাপারটা ধরা পড়বে না, কারণ যা দিয়ে ওজন নির্ধারণ করা হবে তার ওজনও তো সেই অনুপাতেই হ্রাস পাচ্ছে। তবে একমাত্র স্প্রিং ব্যালেন্সের মাধ্যমেই এই পরিস্থিতিতে যথাযথ ওজন পাওয়া সম্ভব। আকর্ষণকে অন্য এক নামে অভিহিত করা হয়, আমরা যাকে ওজন বলে থাকি। কোনো জিনিসের ঘনাঙ্ক বেড়ে গেলে আকর্ষণ বেড়ে যায়, আবার দুটো জিনিসের মধ্যে ব্যবধান বাড়লে আকর্ষণ কমে যায়।
তাই মহাশূন্যে ধাবমান প্রজেক্টাইলটাকেও একসময় ওজন একেবারে হারিয়ে ফেলতেই হবে। গ্রহ ও নক্ষত্র রাজ্যের কিছু না কিছু আকর্ষণ তো আছেই, আর চাঁদের আকর্ষণ প্রবল থেকে প্রবলতর হচ্ছে। সেজন্য প্রজেক্টাইল পৃথিবী আর চাঁদের মধ্যবর্তী কোনো স্থানে পৌঁছে গেলে তার ভেতরে দ্রব্য সামগ্রীর ওজন শূন্য হবেই হবে। পৃথিবী ও চাঁদের ঘনত্ব সমান হলে সে বিশেষ জায়গাটা হতো উভয় ঠিক মধ্যবর্তী স্থানে, কিন্তু উভয়ের ঘনত্ব সমান না হওয়ার জন্য জায়গাটার অবস্থান হবে পৃথিবী থেকে ৭৮,৫১৪ লগি দূরবর্তী স্থানে। এখানে কোনো কিছু হাজির হলে তাকে অনাদি অনন্তকাল ধরে নিশ্চল নিথরভাবে ভেসে থাকতে হবে, কারণ সেখানে যে পৃথিবী ও চাঁদ উভয় আকর্ষণই একেবারে সমান। যদি হিসাব নিকাশ ঠিক থাকে তবে প্রজেক্টাইল সেখানে হাজির হলে তাকে অবশ্যই ৩টি ব্যাপারের মুখোমুখি হতে হবে। প্রথমত, সামান্য গতিবেগ থাকলেও প্রজেক্টাইলের উপরোক্ত বিপজ্জনক এলাকা অতিক্রম করে চাঁদের আকর্ষণের আওতায় হাজির হওয়ার জন্য সে চাঁদের দিকে নামতে থাকবে। দ্বিতীয়ত, নইলে এটা যদি সেখানে হাজির হওয়ার আগেই গতিবেগ শূন্য হয়ে পড়ে তবে পৃথিবী তাকে নিজের কেন্দ্রাভিমুখে আকর্ষণ করবে, তখন পৃথিবীর দিকে পড়তে থাকবে। আর তৃতীয়ত, নইলে কোনো রকমে সেখানে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে যদি এরা গতিবেগ শূন্য হয়ে পড়ে তবে উভয়ের আকর্ষণের মাঝখানে পড়ে অনাদি অনন্ত কাল ধরে শূন্যে ঝুলে থাকবে। বারবিকেন পুরো প্রসঙ্গটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিলে বেলা 11টার কাছাকাছি ওজন শূন্যতার ভয়ঙ্করতার প্রমাণ হাতে নাতেই পাওয়া গেল। নিকোলের হাত থেকে একটা গ্লাস পড়ে গিয়ে শূন্যে দিব্যি ভাসতে লাগলো। ভোজবাজির খেল দেখে মাইকেল তো বিস্ময়ে হতবাক হয়ে পড়ার জোগাড় হলেন। এবার কৌতূহলবশত বোতল, বন্দুক ও অন্যান্য বস্তু শূন্যে রেখে দিয়ে তারা মজা দেখতে লাগলেন। মাইকেল এবার ডায়নাকেও শূন্যে রেখে দিয়ে তামাশা দেখার মেতে গেলেন। অভিযাত্রীরা বিজ্ঞানের অদ্ভুত এই কাণ্ডের ব্যাখ্যার ব্যাপারে মোটেই অজ্ঞ নন। সব কিছু সম্বন্ধে জ্ঞান থাকা সত্ত্বেও তারা যেন অলৌকিক ব্যাপারটাকে চাক্ষুষ করে রীতিমতো বনে গেলেন। আকস্মিক ভয় ভীতি যেন তাদের মধ্যে ভর করেছে। তাদের হাত পায়ের কিছুমাত্র ওজন আছে বলে তাদের মনে হলো না। আনন্দে ডগমগ হয়ে তারা তিনজনই আচমকা লাফিয়ে সামান্য উপরে উঠে দিব্যি শূন্যে ভাসতে লাগলেন। বিস্ময় বিস্ফারিত চোখে মাইকেল বলে উঠলেন, অবিশ্বাস্য, রীতিমতো অবিশ্বাস্য ব্যাপার। বারবিকেন বললেন, নিউট্রাল জোন অতিক্রম করা মাত্রই চাঁদের আকর্ষণ কার্যকরী হতে আরম্ভ হয়ে যাবে। তখন আমরা আবার শূন্য থেকে মেঝেতে পড়ে যাব। ঘণ্টাখানেকের মধ্যেই পরিস্থিতির পরিবর্তন হওয়ায় অভিযাত্রীরা নিজ নিজ ওজন ফিরে পেতে লাগলেন। একটা কথা, পৃথিবীতে আমাদের যে ওজন ছিল তার 1/6 ওজন হবে চাঁদে। বারবিকেন বললেন, হ্যাঁ, এতে তাদের দৈহিক কোনো পরিবর্তন হবে না, শক্তি কমবে না। চাঁদের আয়তনের অনুপাত অনুযায়ী বেটে 1 ফুট উচ্চতাও হতে পারে। মজাদার লোক আচমকা সোল্লাসে বলে উঠলেন, কি মজা, লিলিপুট! তবে আমি সেখানে গ্যালিভার সেজে অভিনয় করব। পৃথিবী ছেড়ে গ্রহান্তরে ঘুরে ঘুরে বেড়ানো যে কি মজা, একবারটি ভেবে দেখুন তো। গ্যালিভার গ্যালিভার সাজার এতই যদি শখ, তবে মঙ্গল, বুধ বা শুক্র গ্রহে গেলেই তো পারেন। আর শনি, বৃহস্পতি, নেপচুন আর ইউরেনাস গ্রহে গেলে কিন্তু ফল হবে বিপরীত। সেখানে আপনাকে লিলিপুটের ভূমিকা অভিনয় করতে হবে, জানেন? ধুত, সেসব গ্রহে থোড়াই যাব। যেতে যদি হয় তবে সূর্যেই যাব। সূর্যে? সেখানে গেলে পৃথিবীর 7 গুণ মধ্যাকর্ষণ শক্তি অনুভব করবেন। সূর্যের অধিবাসীরা সে অনুপাতে কম করেও 200 ফুট লম্বা তো হবেই। বারবিকেন বলে চললেন, পৃথিবীতে যার ওজন 140 পাউন্ড, সূর্যের 360 পাউন্ড হবে তার ওজন, আর আপনার ওজন হবে 5000 পাউন্ড। বলেন কি, এমন বিশাল ওজনের বপু নিয়ে মেরুদণ্ড সোজা করে খাড়াই তো হতে পারবেন না। আরে বাস, তবে তো সঙ্গে একটা কপিকল নিয়ে যেতে হবে। এ যে ভাবতে গেলেও মাথা ঝিমঝিম করে। মাইকেল আদ্রা চোখ দুটো কপালে তুলে বলে উঠলেন। এতক্ষণে বারবিকেন নিশ্চিত হতে পারলেন, প্রজেক্টাইল ইতিমধ্যেই বিপজ্জনক অঞ্চল অতিক্রম করে চাঁদের সীমানায় হাজির হয়ে গেছে। পৃথিবীর আকর্ষণে ফিরে যাওয়ার আশঙ্কা নেই, আবার শূন্য ঝুলে থাকার ভয় নেই। এই মুহূর্তে চিন্তা একটাই, প্রজেক্টাইল চাঁদের কোন অঞ্চলে নামবে। পৃথিবীর তুলনায় 1/6 সেখানে ওজন হতে পারে, কিন্তু 8296 লিক ওপর থেকে ধপাস করে পড়া যে ভয়ঙ্কর একটা ব্যাপার। এই ভয়ঙ্করতাকে ঠেকাতে হলে দুটো উপায় অবলম্বন করতে হবে। পতনের গতিবেগকে কমাতে হবে এবং আছাড় খেয়ে পড়া পরিস্থিতিটাকে সামাল দিতে হবে। প্রেসিডেন্ট বারবিকেন এবার আছড়ে পড়লে কিভাবে সামাল দেবেন তারই ব্যবস্থা করতে মেতে গেলেন। প্রজেক্টাইল চাঁদের এলাকায় হাজির হয়েই উল্টো গিয়ে বিপরীতমুখী হয়ে গেল, অর্থাৎ সরু মুখটা নিচে পৃথিবীর দিকে আর নিচের দিকের ভারী অংশটা উঠে গেছে সোজা উপরের দিকে, অর্থাৎ চাঁদের বরাবর। স্টিলের প্লাগের ওপর কাঠের পার্টিশনগুলো আটকে দেওয়া হলো।
সে সঙ্গে চাকতিটাকে স্ক্রু দিয়ে এঁটে দেওয়া হলো। ব্যাপারটা এমন দাঁড়ালো যে স্টিল প্লাগটা যেন পায়ের ওপর একটা টেবিল দাঁড়িয়ে। ধাক্কা লাগলে প্রথম চোটটা লাগবে স্টিলের পায়ের ওপরেই। আছাড় খেয়ে পড়ার বাকি ঝাঁকুনিটুকু চাকতি আর কাঠের পার্টিশন সামলে নেবে। চাঁদটাকে এবার স্পষ্ট দেখা যেতে লাগলো। নিচে পড়ার গতিবেগ স্পষ্ট অনুভূত হচ্ছে। চাঁদের দিকে লম্বাভাবে না পড়ে চন্দ্রপৃষ্ঠের সমান্তরাল রেখায় মহাকাশযানটা তীব্র বেগে অগ্রসর হচ্ছে। ব্যাপার দেখে অভিযাত্রীরা ঘাবড়ে গেলেন। এমন পতনের কথা যে ভাবাই যায় না। নিকোলের মধ্যে প্রশ্ন জাগল। চাঁদে পৌঁছতে পারবেন ধরে নিয়েই তিনি প্রস্তুতি নিতে লাগলেন। ছোট ছোট ইস্পাতের কামানের ভেতরে অতিকায় রকেটগুলোকে রাখা আছে। তলদেশে প্রত্যেকটা কামানের 18 ইঞ্চি মতো বের করা রয়েছে। বৃত্তাকারে এরকম 20টা কামান সাজিয়ে রাখা হয়েছে। পেছন দিককার ধাতব চাকতি খুলে পলতের গায়ে অগ্নিসংযোগ করা মাত্র চাকতি বন্ধ করে দিলেই চাঁদের দিকে দারুণ বেগে হাওয়াগুলো জ্বলে উঠবে। ব্যাস, এতে পতনের বেগকে থামিয়ে দেবে। বারবিকেনের মধ্যে নতুন চিন্তা এসে ভর করল। মধ্যাকর্ষণ শক্তি প্রজেক্টাইলের ওপর কোনো ক্রিয়া করছে না দেখেই তার মধ্যে আকস্মিক চিন্তার উদয় হলো। তার মধ্যে 3টে বিজ্ঞানসম্মত আশঙ্কা আগে থাকতেই ছিল। নিউট্রাল জোনে ঝুলন্ত অবস্থায় থাকা, চাঁদের দিকে নেমে যাওয়া, আর তা যদি নাই হয় তবে পৃথিবীর দিকে এগিয়ে যাওয়া। এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হওয়ার হিম্মত কেবলমাত্র এই 3জন দৃঢ়চেতা অকুতোভয় অভিযাত্রীদেরই রয়েছে। ব্যাপারটা হচ্ছে আন্তঃগ্রহ পরিভ্রমণ। এর চেয়েও মারাত্মক দুর্ঘটনার মোকাবেলা করার চেয়ে ভয়ঙ্কর আর কী বা থাকতে পারে। এই ব্যাপারটা নিয়ে এবার তাদের মধ্যে কথাবার্তা হতে লাগলো। আমরা তবে চাঁদের দিকে অগ্রসর হওয়া থেকে সরে গিয়েছি, তাই না? কিন্তু কেন? মাইকেল বললেন। তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিকোল চিন্তাক্লিষ্ট মুখে বললেন, হয়তোবা কলম্বিয়ার কামানের নল যথাযথভাবে ত্যাগ করা হয়ে ওঠেনি। না, এটা ঠিক কারণ নয়। কামান ঠিকই চাঁদকে ত্যাগ করা হয়েছিল। কারণটা রয়েছে অন্য জায়গায়। বারবিকেন তাদের কথার মাঝখানে বলে উঠলেন। প্রজেক্টাইল কাত হয়ে ধেয়ে যাওয়ার জন্যে তার মধ্যে চাঁদের বুকে খারাপভাবে আছাড় খেয়ে পড়ার কোনো ভাবই পরিলক্ষিত হল না। 3 অভিযাত্রী রাত্রি 8টা অবধি জানালার ধারেই অবস্থান করলেন। গোলার ভেতরে আলোর বন্যা বয়ে চলেছে। একদিকে সূর্য আর অন্যদিকে চাঁদ। বারবিকেন অঙ্ক কষে বের করলেন, তখন তারা চাঁদ থেকে মাত্র 7000 লিগ ওপরে অবস্থান করছেন। প্রজেক্টাইল প্রতি সেকেন্ডে প্রায় 200 গজ বেগে ধেয়ে চলেছে। এর উপর কেন্দ্রগিত আর কেন্দ্রভিগ দুটো গতিক্রিয়া করে চলেছে। এই গতিপথ যে কোনো সময় পরিবর্তিত হয়ে আর সোজাসুজি না থেকে আঁকাবাঁকা হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত পরিণতি যে কি হবে বলা মুশকিল। ছুটন্ত গোলাটা চাঁদের দিকের পরিবর্তে মহাশূন্যের দিকে ধেয়ে গিয়ে হারিয়ে যাওয়া কিছুমাত্র বিচিত্র নয়। কিন্তু দীর্ঘ সময় ধরে চিন্তাভাবনা করে বারবিকেন সমস্যা থেকে উত্তরণের কোনো উপায় মাথা থেকে বের করতে পারলেন না। চাঁদের কাছাকাছি চলে গিয়েও চাঁদে ঢুকছে না, কোনোদিনই সম্ভব হবে না। আকর্ষণ আর বিকর্ষণের চক্করে পড়ে তার গতিপথ বাঁক নিয়ে নিয়েছে। বারবিকেন ফ্যাকাশে মুখে ভাবনায় ডুবে থেকে একসময় বলে উঠলেন, বুঝেছি, ওই যে গ্রহাণুটা, ওটাই প্রজেক্টাইলের পথটাকে বাঁকিয়ে অন্য পথে চালান দিয়ে দিয়েছে। সেটা আমাদের গোলাটার আয়তনের তুলনায় ঢের ঢের বড় ছিল, তাই তার টানে এটা গতিপথ বদলে ফেলবে। অবাক হবার কি আছে? তার টান সামান্য হলেও সামান্যতম সরে যাওয়ার অর্থ হচ্ছে 84,000 লিগ পথ অতিক্রম করার পর চাঁদকে পাশে ফেলে মহাশূন্যে বেপাত্তা হয়ে যাওয়া। নিকল, এই জন্যই আমাদের পক্ষে চাঁদে পৌঁছানো সম্ভব হচ্ছে না। হ্যাঁ, বারবিকেনের কথাই ঠিক। চলন্ত উল্কাটাই প্রজেক্টাইলকে তার গতিপথ থেকে সামান্য সরিয়ে দিয়েছিল, তাই চাঁদে নামা সম্ভব হচ্ছে না। চাঁদে না গেলেও তার গা ঘেঁষে অতিক্রম করলেও তো চাঁদের ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো চাক্ষুষ করা যেত। অভিযাত্রীরা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি তাদের বরাদ্দ অত্যাশ্চর্য একটা ব্যাপার অপেক্ষা করছে। মহাশূন্যে হারিয়ে যাওয়ার পর চরমতম দুরবস্থার মুখোমুখি হতে হবে। বাতাস, জল আর খাবার দাবার নিঃশেষ হয়ে যাবে। অনাহারে নিদারুণ তৃষ্ণা নিয়ে বাতাসের অভাবে দম বন্ধ হয়ে তিলে তিলে মৃত্যুর শিকার হবে। 200 লিগ ওপর থেকে চাঁদকে পরিষ্কার নজরে আনা সম্ভব হলো না। কিন্তু পৃথিবীর বুক থেকে লং পিকে দূরবীক্ষণ যন্ত্র চোখে লাগালে মনে হয় চাঁদ বুঝি মাত্র 2 লিগ দূরে এসে গেছে। মাইকেল লক্ষ্য করল প্রজেক্টাইল চাঁদের দিকে তীর্যকভাবে ধেয়ে চলেছে। ফলে তার ধারণা জন্মালো চাঁদের বুকে নামতে পারবেনি। বারবিকেনের প্রতিটা যুক্তি বারবার তার আমাকে খান খান করে দিচ্ছে। তার বক্তব্য গোলাটাকে কেন্দ্রাভিক শক্তি কেন্দ্র চাঁদ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, ফলে চাঁদ থেকে দূরে সরে যেতেই হবে। বারবিকেন এবার চাঁদের নকশাটা খুলে চোখের সামনে ধরলেন। মধ্যরাত্রি, চলন্ত উল্কাটা ঝামেলা না বাঁধালে
এখন প্রজেক্টাইলের চন্দ্রপৃষ্ঠে নামার কথা ছিল, কিন্তু এখন সে আসার স্বপ্ন ছাড়া কিছুই নয়। তাই তারা হতাশার জর্জরিত চোখে চাঁদকে দেখতে লাগলেন। ভূগোলার্ধের ১৩ ভাগের ১ ভাগ চন্দ্রগোলার্ধ, তবু জ্যোতির্বিদ্যার এই সামান্য জায়গাটুকুতে ১৫,০০০ জ্বালামুখ বের করেছেন। বারবিকেন হিসাব কষে দেখলেন প্রজেক্টাইল চন্দ্রপৃষ্ঠার ৭৫০ মাইল ওপর দিয়ে উত্তর গোলার্ধের দিকে ধেয়ে চলেছে। দূরবীক্ষণের নল চোখে লাগিয়ে এমন কিছু দৃশ্য চাক্ষুষ করা গেল যা ইতিপূর্বে পর্যবেক্ষকদের চোখে মোটেই ধরা পড়েনি। অভিযাত্রীরা মিলার একবোরের ম্যাপাসেলেনোগ্রাফিকা নকশাটা সামনে মেলে ধরে চোখে দূরবীন লাগালেন। এবার চাঁদের পৃষ্ঠে চন্দ্রপৃষ্ঠের অনেক কিছু শনাক্ত করা সম্ভব হলো। দেখলেন মেঘ সমুদ্র। আসলে সেটা সত্যি বালির বিস্তীর্ণ ক্ষেত্র কিনা এত দূর থেকে শনাক্ত করে উঠতে পারলেন না। বিজ্ঞানী রুর মতে মেঘ সমুদ্র আসলে গভীর জঙ্গল। তবে তিনি মন্তব্য করেছেন চাঁদে খুবই ঘন একটা বায়ুমণ্ডল অবস্থান করছে। প্রমাণ নেওয়া যাক কোনটা প্রকৃত ব্যাপার। মহাকাশ বিজ্ঞানীদের মতে বিস্তীর্ণ অঞ্চলটা নাকি লাভার স্তর। ডান দিকে অবস্থিত আগ্নেয়গিরি নাকি ওই লাভার উৎস। মুহূর্তকাল পরে নজরে পড়ল মেঘ সমুদ্রের উত্তরে সুউচ্চ একটা পাহাড় মাথা উঁচিয়ে রয়েছে। অত্যজল সূর্যরশ্মির ছোঁয়া পেয়ে সেটা অবর্ণনীয় সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠেছে। এর নাম কোপার্নিকাস পাহাড়। উচ্চতা ১০,৬৩০ ফুট। এটাকে পৃথিবীর থেকে দেখা যায়। রাত্রি ১টায় প্রজেক্টাইল পাহাড়টা ঠিক মাথার ওপরে উঠে গেল। প্রায় ২২ লিগ বৃত্তাকার প্রান্তর ছাই রং বিশিষ্ট। কিছু সংখ্যক আগ্নেয় শিলা বৃত্তাকার প্রান্তরটায় বহুমূল্য মণিমুক্তোর মতো ঝলমল করছে। দক্ষিণ দিকে পাহাড় বা উঁচু টিলা কিছুই নেই। উত্তর দিকে তার ঠিক বিপরীত দৃশ্য, অনেকটা ঢেউ খেলানো বন্দুর প্রান্তরের মতো। সব কিছু ডিঙিয়ে আলোকরশ্মি কোপার্নিকাসে এসে জড়ো হয়েছে। বারবিকেন ওই রশ্মির উৎপত্তির কথা বলতে গিয়ে মন্তব্য করলেন, হার্শেল বলেছেন রশ্মি রেখাগুলো নাকি ঠান্ডা হয়ে জমাট বাঁধা লাভার স্তর। সূর্যের কিরণ পড়ায় এমন চকচক করছে। রাত্রি ১:৩০টার কাছাকাছি অভিযাত্রীদের চোখের সামনে আরেকটা পাহাড় ভেসে উঠল। বারবিকেন নকশার এক জায়গায় দৃষ্টি নিবদ্ধ রেখে বললেন, এর নাম ইরাটোস্থেন্স, ৯,০০০ ফুট উঁচু। প্রখ্যাত গণিতবিদ কেপলারের মতে এরকম জ্বালামুখ নাকি মানুষ তৈরি করেছে। ক্রমান্বয়ে ১৫ দিন ধরে সূর্যের তেজের প্রকোপ থেকে অব্যাহতি পাবার জন্যে চাঁদের মানুষরা মাটি খুঁড়ে খুঁড়ে এরকমটা তৈরি করেছে। নিকোল সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কেপলারের ধারণা ভ্রান্ত। খর্বাকৃতি চাঁদের মানুষের পক্ষে এমন বিশালায়তন একটা গর্ত খোঁড়া কী করে সম্ভব হতে পারে বলুন? চাঁদের ওপরের ওজন পৃথিবীর ১/৬ হলে তো সেখানকার মানুষগুলো ৬ গুণ খর্বাকৃতি। রাত্রি ২টো বারবিকেন লক্ষ্য করলেন প্রজেক্টাইল চাঁদের ৬০০ মাইল ওপরে হাজির হয়েছে, আর তারা এগিয়ে চলা অব্যাহতই রয়েছে। ঘড়িতে তখন রাত্রি ২:৩০। এখন চাঁদের ৫০০ মাইল ওপর দিয়ে সমাক্ষ রেখা বরাবর প্রজেক্টাইল ধেয়ে চলেছে। এর গতিবেগ কমছেও না বাড়ছেও না দেখে বারবিকেন ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। ৫০০ মাইল দূরবর্তী অঞ্চল থেকে গোলার গতিবেগ বেড়ে যাওয়ার কথা। অভিযাত্রীরা চাঁদের প্রতি মুহূর্তের পরিবর্তন দৃশ্য দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। চাঁদের বুকে হাজারো রঙের মেলা। চাঁদের গায়ে লাঙলের আঁচড়ের মতো দাগ দেখে নিকোল সচকিত হলেন। বারবিকেন ব্যাপারটা খোলাসা করে দিতে গিয়ে বললেন, ওগুলো আসলে চাঁদের গায়ের ফাটল। প্রত্যেকটা ফাটলের দৈর্ঘ্য ৪০০ থেকে ৫০০ লিগ, আর প্রস্থ ১,০০০ থেকে ১,৫০০ গজ। ব্যাস, তার জ্ঞান এ পর্যন্তই। দূরবীক্ষণ যন্ত্রে ফাটলগুলোকে দুর্গের প্রাচীরের মতো দেখাচ্ছে। একসময় এদের নিয়ে মহাকাশ বিজ্ঞানীরা অনেক রকম কল্পনার জাল বুনেছেন। ১৭৮৯ খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্রোটার গণনা করে মোট ৭০টা ফাটলের অস্তিত্ব লক্ষ্য করেছিলেন, কিন্তু তাদের সম্বন্ধে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। সেগুলো দুর্গ বা নদীখাত কোনোটাই নয়। এখন চাঁদের দূরত্ব মাত্র ৪০০ মাইল। দূরবীক্ষণ যন্ত্রে সেটা মাত্র ৪ মাইল দূরে মনে হচ্ছে। ১৫২০ মাইল নিচে মাউন্ট হ্যালিকেনকে দেখা যাচ্ছে। চাঁদে প্রাণীর অস্তিত্ব আছে কিনা প্রসঙ্গটা সমাধান করতে গিয়ে বারবিকেন এবার দ্বন্দ্বে পড়লেন। কিন্তু এতক্ষণ পাহাড় আর বিস্তীর্ণ প্রান্তরই কেবল দেখেছেন। প্রাণীর অস্তিত্বর চিহ্ন মাত্র তো চোখে পড়েনি। মানুষ, জন্তু, জানোয়ার, এমনকি গাছগাছালিরও চিহ্ন নজরে পড়েনি। পৃথিবীতে রয়েছে খনিজ রাজ্য, জলের রাজ্য আর জীবের রাজ্য, কিন্তু চাঁদে রয়েছে কেবলমাত্র খনির রাজ্য, খনিজ পদার্থের একাধিপত্য। হঠাৎ তীব্র ঠান্ডায় অভিযাত্রীরা জমে যাবার জোগাড় হলেন। জানলার কাছে বরফ থাকতে দেখা গেল। থার্মোমিটারের পারা শূন্য তাপাঙ্কে ১৭ ডিগ্রি নিচে নেমে গেছে। বারবিকেন উপায়ন্তর না দেখে কামরাটা গরম করার জন্য গ্যাস খরচ করে আগুন জ্বালাতে বাধ্য হলেন। তা না হলে মৃত্যুর সম্ভাবনা সুনিশ্চিত।
নিকোল বাইরের তাপাঙ্ক সম্বন্ধে উৎসাহী হলেন। এত ঠান্ডায় সাধারণ থার্মোমিটারে পারদ জমে যাওয়ার সম্ভাবনা থাকায় বারবিকেন স্পিরিট থার্মোমিটার ব্যবহার করলেন। এখন সমস্যা হচ্ছে, বাইরে হাত বাড়িয়ে তাপাঙ্ক মাপতে গেলে হাতের রক্তমাংস জমে যাওয়ার আশঙ্কায় সুতো বেঁধে থার্মোমিটারকে বারবিকেন জানলার ফাঁক করে বাইরে ঝুলিয়ে দিলেন। আধ ঘন্টা পরে থার্মোমিটারকে টেনে নিয়ে দেখা গেল স্পিরিট 0 ডিগ্রির চেয়ে নিচে 140 ডিগ্রি নেমে গেছে। দেখা গেল ফোরিয়ালের হিসাব সঠিক নয়। পাইলটই ঠিক কথা বলেছে। কেবলমাত্র মহাকাশ জুড়েই প্রবল শৈত্য বিরাজ করছে না, সূর্যের তেজহীন চাঁদের অন্ধকার রাজ্যেও একই হাল। সেদিনটা ছিল পৃথিবীর হিসাব অনুযায়ী 6 ডিসেম্বর। চলন্ত যান প্রজেক্টাইলের ওপর অভিযাত্রীদের এখন আর কোনো আধিপত্য নেই। যানটার গতিমুখ পরিবর্তন করা বা গতি কমানো বাড়ানো কোনো কিছুরই ক্ষমতা তাদের নেই। তবুও বারবিকেন আর নিকোল ভবিষ্যৎ সম্ভাবনা সম্বন্ধে ধারণা করার জন্য অঙ্ক কষতে মেতে রইলেন। একসময় মাইকেল বললেন, বোধহয় আমাদের যানটা একসময় চাঁদের বুকে আছাড় খেয়ে পড়বে। তাকে পুরোপুরি সমর্থন করতে না পেরে বারবিকেন মন্তব্য করলেন, একথা নিশ্চিত করে বলা যায় না। পৃথিবীর বুকে যত উল্কাপাত হয় তার চেয়ে ঢের ঢের বেশি উল্কা বায়ুমণ্ডলে জ্বলতে জ্বলতে মাইল 40 ওপর দিয়ে ছুটে মহাশূন্যে হারিয়ে যায়। আমাদের গোলাটারও যে সে হাল হবে না তারই বা নিশ্চয়তা কোথায়? অঙ্ক কষে কষে বারবিকেন দুটো পথের হদিশ পেলেন। অধিবৃত্ত না হয় পরাবৃত্তের দিকে চন্দ্রযানটা ধেয়ে যাবে। বারবিকেন এবার মুখ খুললেন। প্রজেক্টাইল যে পথ অবলম্বন করুক না কেন, আমাদের পৃথিবীতে ফিরে যাওয়া কিছুতেই সম্ভব নয়। চাঁদের বুকেও নামা যাবে না। সকাল 5টায় অদ্ভুত একটা ব্যাপার চোখে পড়ল। চাঁদের দিকে প্রজেক্টাইলের তলদেশ বেঁকে গেছে, চাঁদে পড়ছে না। লাল একটা বিন্দু দেখে ব্যাপারটা পরিষ্কার হলো। অগ্রসরমান অত্যুজ্জ্বল লাল আলো নজরে পড়ল, আর চন্দ্রযানটা বৃত্তাকারে ছুটে চলেছে। সেজন্য লাল আলোটার তির্যক রেখা ক্রমে অগ্রসর হয়েছে, কাছে এসে পড়েছে। নিকোল আচমকা আগ্নেয়গিরি আগ্নেয়গিরি বলে চেঁচিয়ে উঠলেন। চাঁদের বুকেও তবে আগুন জ্বলছে, চাঁদ তবে এখনও মরে যায়নি। বাতাস, হ্যাঁ, তবে চাঁদে বাতাসের অস্তিত্ব নির্ঘাত রয়েছে। বাতাস না থাকলে আগুন জ্বলা তো সম্ভব নয়, মাইকেল বললেন। বারবিকেন তাদের উৎসাহে জল ছিটিয়ে দিলেন। আগ্নেয়গিরির আগুনের জন্য আলাদা অক্সিজেনের প্রয়োজন হয় না। সে আগুন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নিজেই অক্সিজেন তৈরি করে নেয়। তাই চাঁদের বুকে বাতাস আছেই এরকম সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বারবিকেন সহ অভিযাত্রীদের ভুল ভাঙিয়ে দিতে গিয়ে বললেন, ওটা কিন্তু চাঁদ নয়, উল্কা, মহাশূন্যে জ্বলন্ত একটা উল্কাপিণ্ড। জমাট বাঁধা অন্ধকারে প্রায় 200 গজই হবে। সেকেন্ডে 1.5 মাইল বেগে ধেয়ে আসছে। ক্রমে সেটার আকার বড় হয়ে উঠতে লাগলো। কয়েক মিনিটের মধ্যে প্রজেক্টাইলের সঙ্গে সেটার ধাক্কা লাগার নিশ্চিত সম্ভাবনা দেখা যাচ্ছে। নির্ভীক অভিযাত্রীরা আতঙ্কে কুঁকড়ে যাওয়ার জোগাড় হলেন। জ্বলন্ত আগুনের গোলাটা কাছে, আরও কাছে এগিয়ে আসছে, ধেয়ে আসছে তাদের চন্দ্রযানটার দিকে। তারা অসহায়। চন্দ্রযানটার গতিপথ ঘুরিয়ে দেওয়া তাদের সাধ্যাতীত। মাইকেল ও নিকোল ব্যাপার দেখে মূর্ছা যাবার জোগাড় হলেন। বারবিকেন তাদের জাপটে ধরে প্রবোধ দেবার চেষ্টা করতে লাগলেন। তিনজনেরই একই আশঙ্কা, আগুনে জ্বলে পুড়েই তাদের খাঁক হতে হবে। চন্দ্রাভিযানের শখ এখানেই মিটে যাবে। 2 শতকের মতো 2 মিনিট কোনো ক্রমে কাটল। এবার অত্যুজ্জ্বল সাদা গোলাটা প্রজেক্টাইলের উপর আছড়ে পড়ল বলে হঠাৎ অদ্ভুত একটা ব্যাপার ঘটে গেল। সাদা গোলাটা বিস্ফারিত হলো। কোনো আওয়াজ হলো না, বাতাসের অভাবে শব্দ শোনা যায় না। কেবলমাত্র অতিকায় গোলাটা ফেটে টুকরো টুকরো হয়ে গেল। সে এক অবর্ণনীয় দৃশ্য। হাজার হাজার আলোর টুকরো অন্ধকারে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। না, সবই সাদা নয়, লাল, নীল, হলুদ ও ছাই রঙের অত্যুজ্জ্বল টুকরোতে চারদিক ছেয়ে ফেলল। কয়েকটা আগুনের টুকরো সবেগে ধেয়ে এসে প্রজেক্টাইলের উপর পড়ল। প্রবল ধাক্কায় জানলার একটা কাঁচের চির ধরল। অত্যুজ্জ্বল আলোর ছটায় চাঁদটা আমাদের চোখের সামনে অদ্ভুত রূপ নিয়ে ফুটে উঠল। মাইকেল আনন্দ উচ্ছ্বাসে অভিভূত হয়ে চেঁচিয়ে উঠলেন, ওই ওই যে অদৃশ্য চাঁদ দৃশ্য হয়ে উঠেছে। অত্যুজ্জ্বল যে দ্যুতিটা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল, এর মধ্যে অভিযাত্রীরা চাঁদের রহস্যাবৃত বিপরীত দিকটাকে দেখে জীবন সার্থক করে নিতে পারলেন। পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আজ পর্যন্ত কেউ চাঁদের এই অঞ্চলটা দেখার সুযোগ পায়নি। মেঘমালা, পাহাড় পর্বত, জ্বালামুখ আর হাজারো প্রাকৃতিক বিস্ময়। সমুদ্র, হ্যাঁ, বহুদূর বিস্তৃত সমুদ্রপৃষ্ঠে শুরু হয়েছে চোখ ধাঁধানো আলোর ভোজবাজির খেল। সবার শেষে চোখের সামনে ফুটে উঠল কুচকুচে কালো মহাদেশ আর গভীর বনানী, যা অত্যুজ্জ্বল আলোর দ্যুতিতে মুহূর্তের জন্য চোখের সামনে ভেসে উঠল। কি দেখলাম?
নিমিষের মধ্যে যা কিছু দেখলাম তা কি বাস্তব, নাকি সবই মরীচিকার মায়া, চোখের ধাঁধা? এত কিছু দেখার পর চাঁদে মানুষের উপস্থিতির ব্যাপারটা যে সত্য নয়, কল্পনা মাত্র, এরকম কথা এখন আর অভিযাত্রী তিনজনের পক্ষে জোর দিয়ে বলা সম্ভব নয়। তীব্র সে আলোর দ্যুতি ক্রমে স্থিমিত হতে হতে নিশ্চিহ্ন হয়ে গেল, আর ইথার জুড়ে জমাট বাঁধা অন্ধকার নেমে এলো। চন্দ্রপৃষ্ঠ আবার অন্ধকারে ডুব দিল। অন্ধকার, যেদিকে তাকানো যায় কেবল নিঃসীম অন্ধকার আর অন্ধকার। বরাতের জোর আছে বটে, মারাত্মক রকমের এক বিপদের কবল থেকে প্রজেক্টাইলটা অব্যাহতি পেয়ে গেল। বিপদটা অভাবনীয় হলেও মহাকাশে এরকম ঘটনা মোটেই বিরল নয়। জ্বলন্ত উল্কাপিণ্ডের সঙ্গে ধাক্কা লাগার ব্যাপার স্যাপার অভিযাত্রীদের মাথায় আসেনি। মহাকাশ যাত্রীদের সবচেয়ে বড় শত্রু হতচ্ছাড়া উল্কাগুলো একবার কোনো ক্রমে ঘাড়ে ঝাঁপিয়ে পড়লে নিমেষে ভবলীলা সাঙ্গ করে দেবে। এজন্য অভিযাত্রীদের কিন্তু তিলমাত্র আক্ষেপ নেই। আচমকা মহাকাশ অত্যুজ্জ্বল আলোদ্যুতিতে উদ্ভাসিত হয়েছিল বলেই না চাঁদের বিপরীত পৃষ্ঠের অপরূপ সৌন্দর্য দেখে চোখ ও মনকে সার্থক করে তুলতে পেরেছেন। একটা রহস্য এখনও অন্ধকারের অতল গহ্বরে রয়ে গেল। মহাদেশ, সমুদ্র আর বন জঙ্গল যদি থাকে, তবে চাঁদে বাতাসের অস্তিত্ব আছে কি? 3:30টায় এই ব্যাপারটা ঘটল। বিকালে মাংস রুটি চেবোতে চেবোতে নিকোল কতগুলো কাঁপা কাঁপা আলোকবিন্দু দেখতে পেলেন। উল্কা নয়, আগ্নেয়গিরির আলো নয় এগুলো, সূর্য। হ্যাঁ, সূর্যের অত্যুজ্জ্বল আলোক ছটায় চাঁদের দক্ষিণ দিকটা ঝলমলিয়ে উঠেছে। অভিযাত্রীদের মন থেকে আধিবৃত্ত ও পরাবৃত্তের ভয়ভীতি কেটে গেছে। তারা এবার উত্তর মেরু অতিক্রম করে দক্ষিণ মেরুতে উপস্থিত হয়েছে। তারা এখন উপবৃত্তাকার পথে চাঁদকে প্রদক্ষিণ করে চলেছেন। প্রজেক্টাইল এখন চাঁদের উপগ্রহের ভূমিকা পালন করছে। সকাল 2টা। প্রজেক্টাইল দক্ষিণ মেরুর 40 মাইল উপর দিয়ে ধেয়ে গেল। পথ এখনও উপবৃত্তাকারই আছে। উত্তর মেরু থেকে প্রজেক্টাইল 40 মাইল দূরে অবস্থান করছে। আবারও চোখের সামনে সূর্য ভেসে উঠল। আলো উত্তাপ উভয় প্রচণ্ড। প্রজেক্টাইলের কামরা ক্রমে উষ্ণ হয়ে উঠতে লাগল। গ্যাসের আগুন নিভিয়ে দেওয়া হলো। দূরবীক্ষণ যন্ত্রে চাঁদের দক্ষিণাঞ্চল স্পষ্ট হয়ে দেখা দিল। চাঁদটা যেন 450 মাইলের কাছে এগিয়ে এসেছে। সূর্যের আলোয় লিবনিস পাহাড় আর ডোরফেল পাহাড় ঝলমল করতে লাগলো। আলো এতই উজ্জ্বল যে চোখে ধাঁধা লাগিয়ে দিচ্ছে। দক্ষিণ মেরুর এত অত্যুজ্জ্বল আলোক ছটা নিয়ে পৃথিবীর মহাকাশ বিজ্ঞানীরা কত মতবিরোধ, কত তর্ক বিতর্কেই না লিপ্ত হয়েছেন। এখন বারবিকেন কিন্তু ওই শুভ্র সমুজ্জ্বল আলোক ছটাটাকে শনাক্ত করতে পারলেন। বরফ, বরফের ওপর সূর্যের কিরণ প্রতিফলিত হয়ে চোখে এসে লাগছে। বরফ, হ্যাঁ, বরফ যখন আছে তখন চাঁদে জলও আছে। জল থাকলে বাতাসও অবশ্যই আছে। খুব সামান্য থাকলেও আছে, থাকতেই হবে। বাতাস যে আছে এটাকে অলীক কল্পনা বলে অগ্রাহ্য করা সম্ভব নয়। পায়ের তলায় বিস্তীর্ণ ফাঁকা প্রান্তর, গাছগাছালি, পাহাড় পর্বত, টিলা। বাড়ি বা প্রাণীর অস্তিত্ব কিছুই নেই। মৃত্যুর চিহ্ন চারিদিকে বিরাজ করছে। উপগ্রহটার মৃত্যু হয়েছে। চাঁদের মৃতদেহ এটা। প্রজেক্টাইল দীর্ঘ পথ পাড়ি দিলে 21,300 ফুট উঁচু নিউটন পাহাড় চোখের সামনে ফুটে উঠল। তার জ্বালা মুখটা যেন একেবারে পাতালে গিয়ে ঠেকেছে। সূর্যের আলো সেখানে প্রবেশাধিকার নেই। এবার ক্লেভিয়াস পর্বতের সুবিশাল জ্বালামুখ দেখা গেল। মৃত আগ্নেয়গিরি। একসময় কি বিপুল পরিমাণ লাভা উদ্গীরণ করত বিশাল আয়তনে জ্বালামুখ দিয়ে, তা কল্পনাও করা যায় না। চাঁদের বুকের সবচেয়ে উজ্জ্বল পাহাড় টাইকো অভিযাত্রীদের চোখের সামনে স্পষ্ট হয়ে দেখা দিল। টাইকো পাহাড়টা ড্যানিশ জ্যোতির্বিজ্ঞানীর নাম পৃথিবীতে চিরস্মরণীয় করে রেখেছে। টাইকোই হচ্ছে দক্ষিণ গোলার্ধের উজ্জ্বলতম অঞ্চল। এটা এতই উজ্জ্বল যে পৃথিবীর বুকে দাঁড়িয়ে দূরবীন ছাড়াই একে দেখা যায়। তবে সহজেই অনুমেয় যে মাত্র 50 মাইল দূর থেকে ও তাকে কি অস্বাভাবিক উজ্জ্বলই না দেখাচ্ছে। আর এই চারিদিকে আগ্নেয়গিরির সুস্পষ্ট স্বাক্ষর ছড়িয়ে রয়েছে। এর 50 মাইল বিস্তৃত ডিম্বাকৃতি জ্বালামুখরা ঠিক কেন্দ্রে অবস্থান করছে। বিশাল আয়তন সে মুক্ত প্রান্তরে 10টা প্রাচীন নগর প্রতিষ্ঠা করা সম্ভব। প্রজেক্টাইল টাইকো পর্বত আর সুবিশাল প্রান্তর ছাড়িয়ে এলো। তখনও তার কেন্দ্র থেকে বিচ্ছুরিত আলোক রশ্মি চারিদিকে উদ্ভাসিত করে রেখেছে। টাইকোর জ্বালামুখ থেকে রশ্মি রেখা চারিদিকে ছড়িয়ে পড়েছে। রশ্মি রেখাগুলো উৎপত্তির কারণ আজও রহস্যের আড়ালে রয়ে গেছে। বিজ্ঞানী হার্শেল এ ব্যাপারে মন্তব্য করেছিলেন, উত্তপ্ত লাভা স্রোত অত্যাধিক সইতে জমে গিয়ে শক্ত হয়ে পড়ায় এমন অত্যুজ্জ্বল হয়ে উঠেছে। কিন্তু তার ব্যাখ্যাটাকে অন্যান্য জ্যোতির্বিদরা মেনে নিতে উৎসাহ পাননি। তাই তো রহস্যটা আজও পর্দার আড়ালেই রয়ে গেছে। ব্যাপারটা নিয়ে অভিযাত্রীরা কম মাথা ঘামালেন না।
তাই তিনি যা কিছু বললেন সবই কল্পনার ব্যাপার। চাঁদ থেকে মাত্র 500 গজ দূরে অবস্থান করেও অভিযাত্রীরা চাঁদের বুকে কোনো প্রাণের চিহ্ন দেখতে পেলেন না। জীবন্ত প্রাণীর ধর্মই হচ্ছে চলাফেরা করা, বিশেষ করে নড়াচড়া করা। তবে এমনও তো হতে পারে চাঁদের প্রাণীরা খোদল কেটে তাতে সিধিয়ে রয়েছে। তাহলে তো চাঁদের বুকে চন্দ্রমানবদের গড়া কোনো না কোনো ধ্বংসস্তূপ নজরে পড়ত। অভিযাত্রীরা সবাই একমত হয়ে সিদ্ধান্ত নিলেন চাঁদের বুকে মানুষের অস্তিত্ব নেই। সেদিনটা ছিল 6 ডিসেম্বর। বারবিকেন তার দিনলিপির পাতায় সিদ্ধান্তটা লিখে নিলেন। অভিযাত্রীদের এবারের আলোচ্য বিষয় সম্প্রতি চাঁদে মানুষ বাস করে না বটে, কিন্তু অতীতে কোনোদিন সেখানে মানুষ ছিল কি? দীর্ঘ আলোচনার পর এরও মীমাংসা হলো। একসময় চাঁদে মানুষের অস্তিত্ব ছিল, এখন লোপ পেয়েছে। মাইকেল প্রশ্ন উত্থাপন করলেন, তবে কি চাঁদের বয়স পৃথিবীর চেয়ে বেশি? পৃথিবীর আগেই চাঁদের সৃষ্টি? বারবিকেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠলেন, সে কি, তা কি করে সম্ভব? চাঁদ ও পৃথিবী উভয়ই প্রথম অবস্থায় ছিল গ্যাসীয় পিণ্ড মাত্র। পৃথিবীর আগে চাঁদ ঠান্ডা হয়ে কঠিন অবস্থায় পরিণত হয়েছে। তাই তো চাঁদের বুকে আগে জীবের আবির্ভাব ঘটেছে, পৃথিবীতে জীব এসেছে তারও পরে। নিকোল প্রতিবাদ করে উঠলেন, চাঁদে জীবের আবির্ভাব তো সম্ভব নয়। 354 ঘন্টা এক নাগারে যেখানে দিন বা রাত্রি, সেখানে জীব? অসম্ভব। মাইকেল সঙ্গে সঙ্গে বলে উঠলেন, পৃথিবীর মেরু অঞ্চলে, সেখানেও তো একটানা 6 মাস দিন। বারবিকেন বললেন, কথাটা উদ্ভট হলেও বলছি, চাঁদের বুকে যখন মানুষের অস্তিত্ব ছিল তখন সেখানে এক নাগারে 354 ঘন্টা দিন বা রাত্রি ছিল না। চাঁদের কেন্দ্রে তখন তরল পদার্থ ছিল, মেঘ আর বাতাস সবই ছিল। মোদ্দা কথা, তখনকার চাঁদ ছিল অন্য রূপে, অন্য অবস্থায়। সেসবই এখন অনুপস্থিত। মহাজাগতিক কিরণের ফলে চন্দ্রপৃষ্ঠ এখন ক্ষতবিক্ষত রূপ ধারণ করেছে। আর চাঁদের আবর্তন ও ঘূর্ণন গতিবেগও তখন সমান ছিল না। পৃথিবীর আকর্ষণের ফলে গতিবেগ সমান হয়েছে। চাঁদের আবর্তন ও ঘূর্ণন গতিবেগ দুটো যখন অসমান ছিল, তখন পৃথিবী ছিল তরল অবস্থায়। তখন পৃথিবীর আকর্ষণ অত্যাধিক ছিল বলেই হয়তোবা চাঁদের ঘূর্ণন বেগ স্বতন্ত্র প্রকৃতি ছিল। মুহূর্তকাল নীরবে ভেবে তিনি আবার বলতে লাগলেন, আসল ব্যাপার হচ্ছে বিবর্তন বা ঘূর্ণন বেগের মধ্যে পার্থক্য থাকার জন্যেই চাঁদে দিন ও রাত্রি বিরাজ করত। আর অন্যান্য পরিস্থিতিও জীবন ধারণের অনুকূল ছিল, সন্দেহ নেই। পরিস্থিতি যতদিন অনুকূল ছিল ততদিন বহু লক্ষ শতক ধরে চাঁদের বুকে মানব সভ্যতা অব্যাহত ছিল। আজ বায়ুমণ্ডল একেবারে স্থিমিত হয়ে পড়ায় জীবের বেঁচে থাকার অনুকূল অবস্থা অন্তর্হিত হয়েছে। পৃথিবীও শীতল হতে হতে একদিন এই অবস্থা ধারণ করবে। আজ আমরা মরা চাঁদ, মরা উপগ্রহকে দেখতে পাচ্ছি। মাইকেল অত্যগ্র অগ্রহান্বিত হয়ে প্রশ্ন করলেন, পৃথিবী কবে নিষ্প্রাণ হবে হিসাব নিকাশ করে জানা সম্ভব কি? অবশ্যই। 100 বছরে পৃথিবীর উত্তাপ কী পরিমাণ হ্রাস পায় তা আমাদের জানা আছে। তার উপর নির্ভর করে অঙ্ক কষে সিদ্ধান্তে পৌঁছানো গেছে 4 লক্ষ বছর পরে পৃথিবী একেবারে শীতল হয়ে শূন্য তাপাঙ্কে পৌঁছে যাবে। মাইকেল স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, বাঁচালেন সাহেব। আমি তো মনে করেছিলাম আমাদের পৃথিবীর পরমায়ু আর মাত্র 50,000 বছর। অভিযাত্রীরা যখন চাঁদে মানুষের অস্তিত্ব কোনোদিন ছিল কিনা আর বর্তমানে আছে কিনা প্রসঙ্গটা নিয়ে মেতে রয়েছে, তখন উপগ্রহটা ক্রমে ঝাপসা হয়ে আসতে লাগল। অভিযাত্রীরা বিষাদক্লিষ্ট চাহনি মেলে ক্রমে দূরে সরে যাওয়া অস্পষ্ট চাঁদের দিকে তাকিয়ে রইল। এত আশা নিয়ে ভূপৃষ্ঠ থেকে এতটা পথ পাড়ি দিয়েও চাঁদে নামতে না পারার দুঃখ তাদের মনে অবর্ণনীয় হতাশার সঞ্চার করল। এখন পৃথিবীর দিকে মন নিয়েছে প্রজেক্টাইলের তলদেশ। বারবিকেন এতে বিস্মিত হলেন। উপবৃত্তাকার ডিম্বাকৃতি কক্ষপথে থাকলে চন্দ্রযানের ভারী দিকটা তো চাঁদের দিকেই থাকার কথা, কিন্তু কেন পৃথিবীর দিকে ঘুরে গেছে? চন্দ্রযান যে পথ ধরে চাঁদে এসেছিল ফিরেও যাচ্ছে একই পথে, অতএব উপবৃত্ত হলে সেটা অবশ্যই দৈর্ঘ্যে খুবই বেশি। পৃথিবীর আকর্ষণে যেখানে আরম্ভ হয়েছে চাঁদের আকর্ষণ সেখানে শেষ হয়েছে। সে উদাসীন অঞ্চল পর্যন্ত সুদীর্ঘ উপবৃত্তটা বিস্তার লাভ করেছে। বারবিকেনের মতে উদাসীন অঞ্চলটায় প্রজেক্টাইল পৌঁছানোর পর দুটো ব্যাপার ঘটার সম্ভাবনা রয়েছে। তার গতিবেগ বেশি না থাকলে উভয় আকর্ষণের মাঝামাঝি গিয়ে সেটা নিশ্চল নিথর অবস্থায় অনন্তকাল ধরে দাঁড়িয়ে থাকবে। আর একটা হতে পারে তার গতিবেগ যথেষ্ট না থাকার জন্য উপবৃত্তাকার কক্ষপথে চন্দ্রযানটা অনন্তকাল ধরে চাঁদকে আবর্তন করতে থাকবে। মাইকেল চোখে মুখে আতঙ্কের ছাপ এঁকে বলে উঠলেন, আমাদের এভাবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকার অর্থই হচ্ছে অদৃষ্টের হাতে নিজেকে সঁপে দেওয়া। যে গতিবেগে আমরা চাঁদ থেকে দূরে সরে যাচ্ছি তাকে প্রশমিত করতে পারলে। তার মুখের কথা শেষ হবার আগেই বারবিকেন বলে উঠলেন, অসম্ভব।
একেবারে অবাস্তব চিন্তা। প্রজেক্টাইলটাকে অন্য পথে চালানো বা গতিবেগ কমানোর কোনোটাই আমাদের পক্ষে সম্ভব নয়। প্রজেক্টাইল এখন চাঁদ থেকে দূরে সরে যাচ্ছে সত্য, কিন্তু তার গতিবেগও কমে আসছে। ক্রমে কমতে কমতে একসময় গতিবেগ শূন্য হয়ে পড়বে উপবৃত্তের অন্য দিকে যখন এটা হাজির হবে। এক চক্কর মেরে এলে চাঁদের দিকে অগ্রসর হবার সময় গতিবেগ বেড়ে যাবে। বারবিকেন এবার ভাবতে লাগলেন, প্রজেক্টাইল চাঁদের বিপরীত প্রান্তে যখন গতিবেগ শূন্য হয়ে পড়বে তখন কিছু একটা করা সম্ভব কি না। মাইকেল ঠিক তখনই আক্ষেপসূচক শব্দ উচ্চারণ করে বলে উঠলেন, প্রজেক্টাইলের গতিরোধ করার সহজ পন্থাটাকে ব্যবহার না করে আমরা চরমতম বোকামি করছি। হাওয়ের বিপরীত ধাক্কাটাকে ব্যবহার করলেই সমস্যার সমাধান করে ফেলা সম্ভব। ভালো কথা, সময় মতো রকেটগুলো ছোঁড়া যাবে, কিন্তু বর্তমানে প্রজেক্টাইল যেভাবে হেলে রয়েছে তাতে করে রকেটের পেছন দিককার ধাক্কায় আমাদের চাঁদ থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই রয়েছে। এখন তার মুখ পৃথিবীর দিকে। আশা করা যাচ্ছে উদাসীন অঞ্চলে হাজির হলে এর মুখ চাঁদের দিকে ঘুরে যাবে। তখন রকেট ছুঁড়লে ধাক্কার ফলে আবার চাঁদের দিকে ধেয়ে যেতে পারবে। 7 ডিসেম্বর রাত্রি 1টায় উদাসীন অঞ্চলে এটা হাজির হবে। আলোচনার বেশি দূর অগ্রসর হলো না। অভিযাত্রী 3জনই শুয়ে পড়লেন। সকাল 7টায় 3জনই এক এক করে শয্যা ত্যাগ করলেন। দেখা গেল প্রজেক্টাইল তখনও ক্রমেই চাঁদ থেকে দূরে সরে যাচ্ছে, আর তার শঙ্কুর মতো মাথাটা চাঁদের দিক থেকে ক্রমে হেলে পড়ছে। অদ্ভুত ব্যাপারই বটে। দেখা গেল বারবিকেনের ইচ্ছানুযায়ী কাজ হচ্ছে। চন্দ্রযানটা রকেট ছোড়ার উপযুক্ত পরিস্থিতির সৃষ্টি করতে চলেছে। মাত্র আর 7 ঘন্টা বাকি, ব্যাস। তারপরই রকেটগুলো হাইয়ের মতো আগুন ছড়িয়ে তীব্র বেগে ছুটে যাবে। অধীর প্রতীক্ষার মধ্যে দিয়ে অভিযাত্রীরা সারাটা দিন কাটালেন। রাত্রি 12টা, আর মাত্র 1 ঘন্টার ব্যাপার। তারপরেই চন্দ্রযানটা গতিবেগ নিঃশেষে হারিয়ে ফেলবে। বারবিকেনের হিসাব অনুযায়ী রাত্রি ঠিক 1টায় প্রজেক্টাইল গতিশূন্য হয়ে পড়বে। ব্যাস, তখনই শুরু করা হবে রকেট ছোঁড়ার কাজ। 1টা বাজতে মাত্র আর 5 মিনিট বাকি। প্রজেক্টাইল ইতিমধ্যেই উদাসীন অঞ্চলে পৌঁছে গেছে। অভিযাত্রীরা এতে পালকের মতো হালকা হয়ে পড়েছেন। ঠিক 1টা, রকেটের সলতেতে বারবিকেন অগ্নিসংযোগ করে দিলেন। প্রজেক্টাইল বিরাট একটা ধাক্কা খেল। সবাই স্পষ্ট অনুভব করল। বারবিকেনের মুখে বিষাদের কালো ছায়া নেমে এলো। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, আমরা পড়ে যাচ্ছি, পড়ছি, তবে চাঁদের বুকে নয়, পৃথিবীর ওপর। মহাশূন্য থেকে ভূপৃষ্ঠ পতন শুরু হলো। রকেট ছুঁড়েও তার মোড় ঘুরানো পতন রোধ করা সম্ভব হলো না। 1,60,000 মাইল ঊর্ধ্বাকাশ থেকে উল্কাপিণ্ডের মতো নিচে পড়া যে সে কথা নয়। প্রজেক্টাইল কামান থেকে যে গতিবেগ নিয়ে ঊর্ধ্বে নিক্ষিপ্ত হয়েছিল সে গতিবেগেই পৃথিবীর পৃষ্ঠে পড়বে। সেকেন্ডে সেই 1600 গজ গতিবেগেই পৃথিবীর বুকে ধপাস করে পড়বে। সামকুই থানা জাহাজের লেফটেন্যান্ট আর ক্যাপ্টেন জল মাপার কাজে ব্যস্ত। আমেরিকার উপকূল থেকে 2 মাইল দূরবর্তী সমুদ্রে 3508 ফাদম পর্যন্ত দড়ি ছেড়েও তারা তলের হদিস পাচ্ছেন না দেখে বিস্মিত হলেন। ঠিক তখনই জাহাজ জুড়ে হৈ হট্টগোল শুরু হয়ে গেল। 3227 ফাদম জলের তলায় সীসার গোলা ঠেকেছে। ক্যাপ্টেন নিশ্চিন্ত হয়ে নিজের কেবিনে শুতে চলে গেলেন। 11 ডিসেম্বর রাত্রি 10টা। জাহাজের ডেকে চন্দ্রাভিযানের ব্যাপারটা নিয়ে জোর আলোচনা চলতে লাগলো। একজন অফিসার বলে উঠলেন, আজ সেই 11 ডিসেম্বর। অনেক আগেই প্রজেক্টাইল চাঁদের বুকে পদার্পণ করেছে। 5 তারিখের মধ্যরাত্রে তার চাঁদের মাটি স্পর্শ করার কথা ছিল। আলোচনা চলতে চলতে রাত্রি 11টা বেজে গেল। তখনও দড়ি তোলার কাজ মেটেনি। রাত্রে 1:17 লেফটেন্যান্ট নিজের কেবিনে যাবার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় তিনি সমুদ্রের বুক থেকে হুস হুস শব্দ ভেসে আসতে শুনলেন। প্রথমে ভেবেছিলেন কোথাও না কোথাও দিয়ে বাষ্প বেরিয়ে যাচ্ছে। পর মুহূর্তে বুঝলেন জল থেকে নয়, অবাঞ্ছিত শব্দটা দূরবর্তী আকাশ থেকে। অকস্মাৎ একটা উল্কাপিণ্ড তার চোখের সামনে স্পষ্ট হয়ে দেখা দিল। বাতাসে সংঘর্ষ লেগে লেগে সেটা হু হু করে জ্বলছে আর প্রচণ্ড শব্দের সৃষ্টি করছে। চোখের পলকে সেটা প্রবল বেগে জাহাজের এক প্রান্তে আছাড় খেয়ে পড়ল। ব্যাস, জাহাজের গুলুইটা মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে জলে পড়ে গেল। মাত্র আর ফুট কয়েক কাছে পড়লেই পুরো জাহাজটা ভেঙে চুরে একসার হয়ে যেত। ব্যাপার কি বলতে বলতে বিবস্ত্র প্রায় ক্যাপ্টেন ছুটে এলেন। ব্যাপারটা কারোর আর বুঝতে বাকি রইল না। গান ক্লাবের চন্দ্রযান প্রজেক্টাইল ফিরে এসেছে। অভিযাত্রীরা জীবিত নাকি মৃত অবস্থাতেই ফিরেছেন জানার জন্য সবাই উৎকণ্ঠিত। তবে সবাই একমত, আগে তাদের জল থেকে উদ্ধার করতে হবে, তারপর বিবেচনা করা যাবে জীবিত নাকি মৃত। কি করে এমন একটা সুবিশাল গোলাককে জল থেকে উদ্ধার করা যাবে?
জাহাজে সেরকম পাকা ডুবুরি আর সরঞ্জামাদি বা কোথায়। উপায়ন্তর না দেখে নিকটতম বন্দরের দিকে সামকুই থানা ছুটে চলল। রাত্রি 1:10 36 ঘন্টা এক নাগাড়ে ছুটে 450 মাইল পথ পাড়ি দিয়ে ভাঙা জাহাজটা সান ফ্রান্সিসকো উপসাগরে হাজির হলো। নৌ বিভাগের সেক্রেটারি, গান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, ক্যামব্রিজ মানমন্দির আর ম্যাস্টনের কাছে 4টে টেলিগ্রাম করা হলো। টেলিগ্রামের বক্তব্য 11 ডিসেম্বর রাত্রি 1:17 260 ডিগ্রি উত্তর আর 4137 ডিগ্রি পশ্চিমে কলম্বিয়াডের প্রজেক্টাইল প্রশান্ত মহাসাগরের বুকে পড়েছে, নির্দেশ পাঠিয়ে দিন। খবরটা মিনিট 5 মধ্যেই সমগ্র সান ফ্রান্সিসকোতে ছড়িয়ে পড়ল। তারপরই ব্যাপারটা পৃথিবী জুড়ে রীতিমতো আলোড়ন সৃষ্টি করল। ক্যামব্রিজ মানমন্দিরের সদস্যরা জানতে পেরেছিলেন প্রোটেক্টাইল চাঁদে উপগ্রহ হয়ে চক্কর খাচ্ছে। 5 ডিসেম্বর সেটাকে চাঁদের বিপরীত দিকে হারিয়ে যেতে দেখা গিয়েছিল। ব্যাস, তারপর থেকে একেবারে অদৃশ্য। আর ম্যাস্টন তো পাহাড়ের শীর্ষদেশে দূরবীক্ষণ যন্ত্র বসিয়ে তাতে চোখ লাগিয়েই রয়েছেন। উল্কাপিণ্ড আর প্রজেক্টাইলকে নিয়ে চারদিকে কতই না জল্পনা কল্পনা চলতে লাগলো। গান ক্লাবের সদস্যরা বলা বলি করতে লাগলেন সমুদ্রে পড়েছে উল্কা নয়, তাদের প্রজেক্টাইলই বটে। 5 তারিখের পর প্রজেক্টাইল তো আর দূরবীক্ষণ যন্ত্রে ধরা পড়েনি, অতএব সেটা প্রজেক্টাইল না হয়েই যায় না। ম্যাস্টন থেকে শুরু করে গান ক্লাবের সদস্য পর্যন্ত অনেকে প্রজেক্টাইলকে উদ্ধার করার জন্য তৎপর হলেন। ইঞ্জিনিয়ার মার্চিসন সান ফ্রান্সিসকোতে ছুটলেন অর্ডার দিয়ে বিশেষ আকৃতি বিশিষ্ট স্বয়ংক্রিয় আকশি, ডুবুরির পোশাক আর সরঞ্জাম এবং ডাইভিং বেলও কিনে নিলেন। এর অত্যাশ্চর্য কামরাগুলোতে প্রয়োজন মতো জল ঢুকিয়ে জলের যত তলায় খুশি নেমে যাওয়া সম্ভব হয়। আবার কাঁচ মিটে গেলে বাতাস ঢুকিয়ে চাপ প্রয়োগের মাধ্যমে সে জলকে বাইরে বের করে ডুবো কামরাগুলোকে ওপরে তুলে আনা যাবে। কিন্তু কথা হচ্ছে, প্রজেক্টাইল যদি 20,000 ফুট জলের তলায় চলে গিয়ে থাকে, তবে সেটা জলের চাপে অক্ষত থাকবে কিনা কে জানে। 21 ডিসেম্বর রাত্রি 8টায় মার্চিসন, ম্যাস্টন এবং গান ক্লাবের প্রতিনিধিরা অত্যাবশ্যক সাজ সরঞ্জাম সহ জাহাজে রওনা হয়ে গেলেন। 23 ডিসেম্বর সকাল 8টায় জাহাজ ফিরল। বেলা 12:47 হাজির হলো ঘটনাস্থলে, বয়াটার ধারে। একটা 25 মিনিটের ডাইভিং বেল ধীরে ধীরে জলে তলিয়ে গেল। ম্যাস্টন, মার্চিসন আর ব্লমসবেরি তার ভেতরে আছেন। প্রতিফলকের সাহায্যে আলো আরও তীব্রতর করে তল্লাশি চালিয়েও প্রজেক্টাইলের হদিশ পাওয়া গেল না। সন্ধ্যা পর্যন্ত মাইলের পর মাইল তন্ন তন্ন করে খুঁজেও কিছু না পেয়ে হতাশ হয়ে ডুবো প্রকোষ্ঠকে ওপরে তুলে আনা হলো। 28 তারিখে সবাই মনমোড়া হয়ে পড়লেন। সবার মধ্যে বদ্ধমূল ধারণা জন্মালো ওপর থেকে প্রবল বেগে আছাড় খেয়ে পড়ায় প্রজেক্টাইল নির্ঘাত গুঁড়ো গুঁড়ো হয়ে বেপাত্তা হয়ে গেছে। একমাত্র ম্যাস্টন হতাশ হয়ে পিছিয়ে গেলেন না। 29 তারিখ জাহাজে সান ফ্রান্সিসকোর দিকে রওনা হয়ে গেল। সকাল 10টায় এক নাবিক আচমকা চিল্লিয়ে উঠল, ওই ওই যে বয়া ভাসছে, ছুঁচলো শীর্ষ দেশে জলের ওপর তল থেকে 25 ফুট ওপরে পতাকা উঠছে, আমেরিকার পতাকা। অদ্ভুত ব্যাপার, এতগুলো বিজ্ঞলোকের মধ্যে কারো মাথায় এলো না এত উঁচু থেকে পড়ার জন্য প্রজেক্টাইল তখনকার মতো জলে তলিয়ে গেলেও একসময় ভেসে উঠবেই। ফাঁপা গোলকের পক্ষে জলে তলিয়ে থাকা সম্ভব নয়। ব্যাস, আর দেরি নয়। ম্যাস্টন সঙ্গী সাথীদের নিয়ে নৌকা নিয়ে এগিয়ে গেলেন। দেখলেন প্রজেক্টাইলের একটা জানালার কাঁচ ভাঙা, আর জানলাটা জল থেকে 5 ফুট ওপরে। ভাঙা জানলা দিয়ে ভেতরে উকি দিয়ে ম্যাস্টন দেখলেন বারবিকেন, মাইকেল আদ্রা ও নিকোল ডমিনো খেলায় মগ্ন। ব্যাস, বারবিকেন, মাইকেল আদ্রা এবং নিকোল মুহূর্তে দেবতা বনে গেলেন। বাল্টিমোরে ফেরার পর তাদের অভিনন্দন জ্ঞাপন করা হলো। নিউ ইয়র্ক হ্যারল্ড পত্রিকা বারবিকেনের দিনলিপিটাকে প্রচুর অর্থের বিনিময়ে কিনে নিল, আর চন্দ্রাভিযান নাম নিয়ে কাহিনী ছাপা হতেই পত্রিকাটার বিক্রির সংখ্যা 50 লক্ষতে পৌঁছে গেল। এ কাহিনী প্রকাশ হওয়ার পর চাঁদ সম্বন্ধে মানুষ এতদিন যা কিছু জানত সবই ভ্রান্ত প্রমাণিত হয়ে গেল। যারা মাত্র 25 মাইল ওপর থেকে চাঁদকে চাক্ষুষ করেছে, তাদের কথাকে নস্যাৎ করার সাহস কারই বা আছে। এখন কথা হচ্ছে, অকল্পনীয় এই অভিযানের পরিণতি কি হতে পারে? এখানেই কি এর জবনিকা পতন ঘটে যাবে, নাকি এই দুঃসাহসিক অভিযানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতের অভিযাত্রীরা সৌরমণ্ডলের উদ্দেশ্যে যাত্রা করবেন, গ্রহ থেকে গ্রহান্তরে আর নক্ষত্র থেকে নক্ষত্রে বিজয় নিশান উড়িয়ে দেবে? ভবিষ্যতে প্রেসিডেন্ট বারবিকেনের প্রয়াসকে আমেরিকানরা যদি কাজে লাগান, তবে আশ্চর্য হবারই বা কী থাকতে পারে? আপনারা এতক্ষণ শুনছিলেন জুল ভার্নের বৈজ্ঞানিক কল্পকাহিনী রাউন্ড দ্য মুন।
কল্পকাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।